দীর্ঘ 10 বছর পর খানবাড়ির বড় ছেলে আরিয়ান খান বিদেশ থেকে দেশে ফিরছে। এতগুলো বছরে একবারও সে দেশে আসেনি। এখনো আসতেও কিনা সন্দেহ আছে। শুধুমাত্র একমাত্র ছোট বোনের বিয়ের কথাতে আরিয়ান রাজি হয়েছে দেশে আসতে। আরিয়ানের ফুফাতো বোন পুরী, ফিরোজ খানের একমাত্র বোনের মেয়ে। পুরো নাম নূরে খান পুরী। পুরীর যখন 6 বা 7 বছর তখন রোড অ্যাক্সিডেন্টে পুরীর মা বাবা দুইজনে মারা যায়। ভাগ্যক্রমে পুরী বেঁচে যায়। তারপর থেকে পুরী সব দায়িত্ব নিয়ে নেয় ফিরোজ খান আর তার বাকি 3 ভাই। বোনের মেয়েকে যথেষ্ট আদর যত্নে বড় করে তুলেছেন তারা। বাড়ি পাখি সব ছেলে মেয়েদের মতো তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সব ক্ষেত্রে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছেন আরিয়ানের মা মুহতাহিনা বেগম, তার বাবা ফিরোজ খান, মেজো চাচার একমাত্র ছেলে তাহসিন খান আর তাহসিনের ছোট বোন প্রেরণা খান। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তারা। সকলে বের হলেও এখনো আরিয়ানের দেখা পাওয়া যাচ্ছে না। এইদিকে ছোট প্রেরণা দাঁড়িয়ে থেকে বারবার তাহসিনকে জিজ্ঞেস করছে, আরিয়ান ভাই কখন আসবে, এখনো আসছে না কেন? প্রেরণার অধৈর্য হওয়া দেখে তাহসিন ওকে বকছে, তোকে তো বলেছিলাম আসতে হবে না, বাড়িতে থাক। না, কান্নাকাটি শুরু করে দিয়েছে মাটিতে গড়াগড়ি করে। এখন বুঝো, এখানে দাঁড়াতে ইচ্ছে না করলে গাড়িতে যেয়ে বসে থাকো। তাহসিনের বকা শুনে মাত্র 9 বছর বয়সী প্রেরণার মুখ ভার করে দাঁড়িয়ে থাকে। তাহসিন প্রেরণাকে বকছে দেখে ফিরোজ খান ওকে বলে, চুপ থাকো, ও ছোট মানুষ, এত কিছু বুঝে? ফিরোজ খানের কথায় দুজনে চুপ করে। এদিকে মুহতাহিনা বেগম অধৈর্য হয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছে। ছেলেকে দেখার জন্য তার মন বেকুল হয়ে আছে। মিনিট 2 পরেই দেখা যায় ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট পরিহিত এবং চোখে কালো সানগ্লাস দেওয়া আরিয়ানকে বের হয়ে আসতে। লেগেজে টলে নিয়ে এগিয়ে আসছে আরিয়ান। আরিয়ানকে দেখে প্রেরণা দৌড়ে সবার আগে ওর কাছে চলে যায়। প্রেরণা দৌড়ে আরিয়ানের কোলে উঠে যায়। প্রেরণা এতদিন শুধুমাত্র ভিডিও কলে আরিয়ানকে দেখেছে। আজকে সামনে থেকে দেখে প্রেরণা আরিয়ানকে বলে, ভাইয়া তুমি কত লম্বা, আমি তোমার কাছে একটুখানি। হাত দিয়ে আরিয়ানকে দেখা একদম ছোট। প্রেরণার কথায় আরিয়ান একটা মিষ্টি হাসি দিয়ে ওর গাল টেনে বলে, আমার পেরো কত বড় হয়ে গেছে, তোমার আরিশা আপুর সাথে সাথে তোমারও বিয়ে দিয়ে যাব, ঠিক আছে? আরিয়ানের কথা শুনে ছোট প্রেরণা গাল ফুলিয়ে বলে, আমি এখনই বিয়ে করব না, তোমাদেরকে ছেড়ে যাব না। দুই ভাই বোনের কথার মাঝে এতক্ষণে এগিয়ে এসে দাঁড়িয়েছেন মুহতাহিনা বেগম, ফিরোজ খান আর তাহসিন। প্রেরণাকে কুল থেকে নামিয়ে আরিয়ান মাকে জড়িয়ে ধরে। এতদিন পর ছেলেকে কাছে পেয়েছে মুহতাহিনা বেগম। কাঁদতে কাঁদতে ছেলের পিঠে হাত বুলাই, এত বছর ধরে মাকে না দেখে কিভাবে থাকতে পারলি? একটিবারও আমাকে দেখতে ইচ্ছে করেনি? মায়ের বাহু থেকে নিজেকে আলাদা করে আরিয়ান বলে, রোজ তো তোমার সাথে ভিডিও কলে কথা বলি, দেখি তো তোমাকে, তুমিও তো আমাকে দেখো না, দেখে কিভাবে থাকা হলো? মা ছেলের এমন মিলন দেখে পাশ থেকে ফিরোজ খান বলে, শুধুমাত্র মাকে পেয়েছো, বাবা তো আর দরকার নেই, তাই না? বাবা তো পর। ফিরোজ খানের কথায় সাথে সাথে সাই দিয়ে পাশ থেকে তাহসিন বলে ওঠে, বড় আব্বু আমিও পর, আমাকেও দেখলো না ভাইয়া। আরিয়ান তার বাবাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আব্বু? ফিরোজ খান বলে, আলহামদুলিল্লাহ ভালো। তাহসিনের মাথায় হাত বুলিয়েই বলে, তোর তো পাগলা চুল পেকে গেছে, বিয়ে শাদী করার আগে তো চুল পেকে গেলে হবে। আরিয়ানের কথায় তাহসিন হেসে বলে, আরে ভাইয়া কালার করে নেব, নো চিন্তা। এত বছর পর ছেলেকে কাছে পেয়েছেন ফিরোজ খান, তার চোখে জল। একমাত্র ছেলেকে এত বিদেশে রেখে এতগুলো বছর থাকা যে কতটা কষ্টে তা শুধু তার মা বাবা জানে। আরিয়ানের লাগেজগুলো তাহসিন, আরিয়ান আর ফিরোজ খান মিলে তুলতে থাকে গাড়িতে। জিনিসপত্র সব গাড়িতে উঠানোর পরে গাড়ি উঠে বসে সকলে। গাড়ি ছুটে যায় খানবাড়ির উদ্দেশ্যে। সকাল থেকে খানবাড়িতে আজকে অনুষ্ঠানের আমেজ। এত বছর পর খানবাড়ি বড় ছেলে দেশে ফিরছে। মুহতাহিনা বেগম এয়ারপোর্টে গিয়েছেন বলে তার অন্য 3 যা রান্না করছেন। আর বাড়ির কাজের লোকগুলো রান্নায় সব কাটাকাটি ঘর পরিষ্কার কাজ করছে। মেজো বউ জোহরা বেগম ইন্ডাকশন চুলায় গরুর মাংস রান্না করছেন আর গ্যাসের চুলায় বাকি রান্না করছেন সেজোজা মরিয়ম বেগম। জোহরা বেগম খুন্তি নাড়ছে আর সেজো বউ মরিয়মকে বলছে, সেজো বউ সব গুছিয়ে রাখে, শরবত বানাতে হয়েছে। মরিয়ম বেগম বলে, শরবত তো সেলিনা বেগম বানিয়ে অনেকক্ষণ আগে ফ্রিজে রেখে দিয়েছে। আর দেখো কত বেলা হয়েছে, এখনো তো দুপুরে খাওয়ার সময়, বাড়ি এসে শরবত খেয়ে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাবে। জোহরা বেগম দেখলো সত্যিই তো দুপুরে খাওয়ার সময় হয়ে এসেছে। বাড়ির বাইরে গাড়ি আওয়াজ পেয়ে মেজো বউ জোহরা বেগম আর সেজো বউ মরিয়ম বেগম এগিয়ে আসে বসার ঘরে। এদিকে ছোট বউ সেলিনা বেগম বেরিয়ে এসেছে নিজের ঘর থেকে। এতক্ষণ সে নামাজ পড়ছিল। দোতলা থেকে আরিশা, তালহা, তাহসিনা আর আরফ নেমে এলো। গাড়ি থেকে নেমে প্রথমে ফিরোজ খান ভিতরে আসেন, তারপর মুহতাহিনা বেগম, তাহসিন আর আরিয়ান আসে। আর প্রেরণা আরিয়ানের হাত ধরে লাগেজগুলো বাড়ির কাজের লোকদের নামাতে বলে ভিতরে চলে আসে। বাড়ির ভিতরে ঢুকে একে একে 3 চাচিকে সালাম দিয়ে কেমন আছে সেসব কথা জিজ্ঞেস করে আরিয়ান সোফায় বসে। আরিয়ান সোফায় বসতেই আরিশা, তালহা, তাহসিন আর আরাফ ওকে ঘিরে ধরে। সকলের কথা আর প্রশ্নের জবাব দিতেই আছে আরিয়ান। আরিশা একটু দূরে বসেছে আরিয়ানের থেকে। আরিশাকে আরিয়ান জিজ্ঞেস করে, কি অবস্থা নতুন বউয়ের, পরের বাড়ি তাহলে পাঠিয়ে দেওয়া হচ্ছে? আরিয়ানের কথা শুনে আরিশা মুখ বাঁকা করে আরিয়ানকে বলে, একেবারে চলে যাচ্ছি না, এখানেই থাকবো বিয়ের পরেও। আরিয়ান তখন বলে, তাহলে আর বিয়ে দিয়ে লাভ কি? তোকে যদি বিদায় না করতে পারলাম তাহলে তো আর শান্তি আছে নাকি?
আমাকে বিদায় করলে বাঁচো তাই না? এত বছর পর এসেছো, কই এক গাদা চকলেট দেবে তা না করে তো কথা শোনাচ্ছ। ওহো, তোদের জন্য তো কিছুই আনিনি, মনে নেই কি করবো বল? আর জিনিস লাগবে কেন? তোর ভাই এসেছে এতেই তো খুশি হয়ে যা। কথাটা বলে আরিয়ান হাসতে থাকে। ওদের এমন চেঁচামেচি কথাবার্তা ফিরোজ খান বলে, তোমাদের ভাই অনেক জার্নি করে এসেছে, ওকে এখন রেস্ট নিতে দাও, খাওয়া দাওয়া পরে সন্ধ্যায় তোমাদের সাথে আড্ডা দিবে। ফিরোজ খানের কথায় সকলে উঠে যায়, যা যার মতো চলে যাচ্ছিল। তখনই আরিয়ান সবাইকে ডেকে বলে, তোরা বস, এই তাহসিন ওই লাগেজ দুইটা নিয়ে আয়। আরিয়ানের কথা মতো তাহসিন লাগেজ দুইটা নিয়ে আসছিল, সাথে আরও একটা লাগেজ আছে, সেটা হাত দিতে আরিয়ান বলে, ওটা আনতে হবে না, ওটা আমার অন্য কিছু জিনিসপত্র আছে, ওই দুইটা নিয়ে আয়। দুইটা লাগেজ নিয়ে আরিয়ানের সামনে রেখে তাহসিন বলে, ওইটা শুধু তোমার জিনিস আছে, আর কারোর জন্য কিছু নেই? তাহসিনের কথায় আরিয়ান রাগের দৃষ্টিতে তাকিয়ে বলে, না, কারোর জন্য কিছু নেই, শুধু আমার জিনিস আছে, বেশি কথা বলিস না, চুপ করে থাক এখন। লাগেজ খুলে একে একে সবার জন্য আনা জিনিস সবাইকে দিয়ে দেয়। মেজো আর সেজো চাচুর জিনিসগুলো রেখে দেয়, তারা বাড়ি ফিরলে দিবে বলে। ব্যবসায়িক কাজে ব্যস্ততার কারণে তারা আসতে পারেনি, কিন্তু রাতে ঠিকই চলে আসবে, তখনই দিয়ে দেবে বলে জিনিসগুলো আরিয়ান নিজের কাছে রেখে দেয়। সবাই সবার জিনিসপত্র পেয়ে খুশি। প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে প্যাকেট করে নতুন সুন্দর নাম লিখে জিনিস নিয়ে এসেছিল আরিয়ান, সেই কারণে সবার প্যাকেট ভাগ করে দিতে কোনো অসুবিধা হয়নি। গিফট পেয়ে তালহা, তাহসিন, আরাফ আরিয়ানকে বলে, ভাইয়া গিফটগুলো অনেক সুন্দর হয়েছে, তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। আরিয়ানও হাসিম খোদের বলে, তোমাদের পছন্দ হয়েছে এতেই আমি খুশি। আরিশা নিজের গিফট খুলে অবাক হয়ে যায়, কারণ আরিয়ান তার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে এসেছে। আইফোনে অনেক শখ থাকলেও সাহস করে বলতে পারেনি কখনো। আরিয়ান তার জন্য নিয়ে এসেছে, এই কারণে সে আরিয়ানকে বলে, ভাইয়া আমার অনেক দিনের একটা শখ তুমি আজকে পূরণ করে দিলে, থ্যাংক ইউ। মুহতাহিনা বেগম এবার সবাইকে বলে, সবাই গিফট পেয়েছে, এবার যা যার ঘরে যাও, আরিয়ান ফ্রেশ হয়ে আসুক, তারপর সবাই একসাথে খেতে বসবো। মুহতাহিনা বেগম কথা মতো সবাই যা যার ঘরে চলে যায় গিফট নিয়ে। সবাই চলে যেতেই মুহতাহিনা বেগম আরিয়ানকে বলে, তুই যে ফ্রেশ হয়ে নে, আমরা খাবার রেডি করে রাখছি। আরিয়ান আরেকটা প্যাকেট মুহতাহিনা বেগমের দিকে এগিয়ে দিয়ে বলে, আম্মু এটা পরীকে দিও, ওর জন্য নিচ্ছি। আরিয়ান পুরীর জন্য গিফট এনেছে শুনে মুহতাহিনা বেগম এবং ফিরোজ খান দুজনে অনেক খুশি হয়। পুরীর কথা আরিয়ানের মনে আছে, এটাই তো অনেক। পুরী হলো আরিয়ানের ফুফাতো বোন, ফিরোজ খানের একমাত্র বোনের মেয়ে। পুরো নাম নূরে খান পুরী। পুরীর যখন 6 বা 7 বছর, তখন রোড অ্যাক্সিডেন্টে পুরীর মা বাবা দুজনেই মারা যায়। ভাগ্যক্রমে পুরী বেঁচে যায়। তারপর থেকে পুরীর সব দায়িত্ব নিয়ে নেয় ফিরোজ খান আর তার বাকি 3 ভাই। বোনের মেয়েকে যথেষ্ট আদর যত্নে বড় করে তুলেছেন তারা। বাকি সব ছেলে মেয়েদের মতোই তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সব ক্ষেত্রে। পুরীর গিফটটা মায়ের হাতে দিয়ে আরিয়ান উপরে উঠতে থাকে, আর তাহসিন পিছন পিছন তার লাগেজগুলো নিয়ে উঠতে থাকে। সিঁড়িতে কয়েক ধাপ উঠে মুহতাহিনা বেগমকে আরিয়ান জিজ্ঞেস করে, আমার ঘরে সব কিছু ঠিকঠাক আছে তো? ছেলের কথা শুনে মুমতাহিনা বেগম বলে, হ্যাঁ বাবা, তোর ঘরে সব কিছু ঠিকই আছে। জবাব পেয়ে আরিয়ান উপরে উঠে যায়। আরিয়ানের ঘরে ঢুকে তাহসিন লাগেজগুলো রেখে দেয়। ভাইয়া, এই লাগেজে তোমার কি আছে আমাকে একটু দেখাও। আরিয়ান খাটের উপর বসে তাহসিনকে বলে, বললাম না আমার জিনিস, এগুলো আমার নিজের জিনিস, আমি সবাইকে দেখাই না, তোর জিনিস দিয়েছি তো পছন্দ হয়নি? তাহসিন বলে, হ্যাঁ ভাই, অনেক পছন্দ হয়েছে। আরিয়ান তখন তাহসিনকে বলে, সবাইকে দেখলাম, পুরীকে দেখলাম না, ও কোথায়? তাহসিন তখন আরিয়ানকে জবাব দেয়, আরে তোমার পুরী তো আসমানে উঠছে। তাহসিনের কথা শুনে আরিয়ান উঠে ওকে একটা মার দিয়ে বলে, কথাবার্তা সাবধানে বলবি। আরে ভাই, এত জোরে মারলে কেন? আমি তো মজা করলাম, পুরী তো কোচিংয়ে গিয়েছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তাহসিনের কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 2:15 বাজে, তার মানে আর 15 মিনিট পরে চলে আসবে। আরিয়ান তখন তাহসিনকে বলে, তুই চলে যা, এখন আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। আরিয়ানের কথা মতো তাহসিন চলে যায়। আরিয়ান বাথরুমে যায় ফ্রেশ হতে। প্রতিদিনের মতো আজকে কোচিং থেকে ফিরে উপরে নিজের ঘরে যাচ্ছিল পুরী, তখন মুমতাহিনা বেগম পুরীকে ডাক দেয়। মুমতাহিনা বেগম ডাক শুনে পুরী দাঁড়িয়ে যায়। মুমতাহিনা বেগম পুরীর কাছে এসে দাঁড়িয়ে বলে, আজকে তোকে কোচিংয়ে যেতে নিষেধ করেছিলাম, তোরা আরিয়ান ভাই এসেছে, তারপরও আজকে তুই কোচিংয়ে গেলি? মুমতাহিনা বেগমের কথা শুনে পুরী মনে মনে বলে, তোমার ওই খচ্চর ছেলের হাত থেকে বাঁচার জন্য আজকে কোচিংয়ে গিয়েছিলাম, তা না হলে আমার তো আজকে যার ইচ্ছাই ছিল না। পুরী কোনো জবাব দিচ্ছে না দেখে মুমতাহিনা বেগম ওর হাত ধরে ঝাঁকিয়ে বলে, কি রে, কথা বলছিস না কেন? কি চিন্তা করছিস এত? পুরীর চিন্তায় ছেদ ঘটে। তখন মুমতাহিনা বেগমকে বলে, বরং আমি আসলে কোচিংয়ে আজকে একটা পরীক্ষা ছিল, এ কারণেই, না হলে বাড়িতেই থাকতাম, আর এই দেখো এখন তো চলে এসেছি। পুরীর কথা শেষ হতেই মুমতাহিনা বেগম পুরীর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, এটা আরিয়ান তোর জন্য এনেছে। প্যাকেটটা হাতে নিয়ে পুরী অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এই খচ্চর লোকটা আমার জন্য গিফট এনেছে। বাহ, ছোটবেলায় তো মেরে ভর্তা বানিয়ে দিত সব সময়, এখন আবার গিফট এনেছে, অবিশ্বাস্য ব্যাপার। পুরীকে ফ্রেশ হয়ে নিচে আসতে বলে মুমতাহিনা বেগম রান্নাঘরে চলে যায়। প্যাকেটটা হাতে নিয়ে দেখতে দেখতে উপরে উঠে যায় পুরী। পুরীর ঘরে সোজাসুজি ঘরটা আরিয়ানের, তার মানে এখন থেকে এই খচ্চর ছেলেটাকে দেখতে হবে একদম সামনেই।
ভাবতেই পরীর ভয় লাগে, ছোটবেলায় তো একটা থাপ্পড় দিতে আর পরীর কানে তালা লেগে যেত। এখন তারও বড় হয়েছে, এখন থাপ্পড় দিলে কানে পর্দায় ফেটে যাবে। এইসব চিন্তা ভাবনা করতে করতে কানে হাত চলে যায় পরীর। তারপর মনে মনে প্রতিজ্ঞা করে, না, এই ছেলের মুখোমুখি হওয়া যাবে না। খচ্চর ছেলে, শুধু আমাকে মারতো, এখন যদি মারে দরকার নেই বাবা। ভাবতে ভাবতে নিজের ঘরে চলে যায় পরী। প্যাকেটটা ড্রেসিং টেবিলে রেখে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। পরে রিল্যাক্সে দেখবে এই খচ্চর কি দিয়েছে। পরী গোসল করে এসে দরজা একটু খুলে দেখে আরিয়ান ঘরে আছে কিনা। দরজা অল্প ফাঁকা দিয়ে পরী দেখতে পায় আরিয়ানের ঘরের দরজা বন্ধ, তার মানে আরিয়ান এখনো ঘরে আছে। এই সুযোগে পরী দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ায়। দৌড়ে আসার কারণে চেয়ারটা ধরে হাঁপাতে থাকে। ডাইনিং টেবিলে তখন খাবার এনে গুছিয়ে রাখছিলেন বাড়ির মেজো বউ জোহরা বেগম ও সেজু বউ মরিয়ম বেগম। পরীকে এভাবে দৌড়ে আসতে দেখে জোহরা বেগম বলে, মহারানী ছুটছেন কেন এভাবে? কোনো রাজকার্য শেষ করলেন নাকি করবেন? জোহরা বেগমের এমন কথায় পরীর চাঞ্চলতা থেমে যায়। এইবারে প্রায় সবাই পরীকে মেনে নিলেও পরীর মেজো মামি জোহরা বেগম তাকে সহ্য করতে পারে না। সবসময় তাকে কেমন শত্রু শত্রু নজরে দেখে। কোনো না কোনোভাবে পরীকে সে কথা শোনাবেই। পরী তার মেজো মামির কথার কোনো জবাব না দিয়ে চেয়ার টেনে বসে বলে, আমার ক্ষুধা লাগছে, তাই তাড়াতাড়ি খেতে এসেছি। জোহরা বেগম তখন পরীকে বলে, সকালে আরো বেশি করে না খেয়ে থাকো, তাহলে আর খিদে লাগবে না। কোনোদিন একবার সকালে খেয়ে দেখেছিস? সকালে না খেয়ে থাকবে আর দুপুরে পাগল হয়ে যাবে খিদেতে। আর শোন, একা একা খাবি, সবাই আসুক একসাথে খাবি, আর আরিয়ানও আসুক। আরিয়ানের নাম শুনে পরী ঘাবড়ে যায়। তার মেজো মামিকে বলে, মামি, আমার ক্ষুধা লাগছে, তুমি আমাকে খেতে দাও। জোহরা বেগম আর কোনো কথা না বলে মরিয়মকে বলে, সে যুব পরীকে খাবার বেড়ে দাও, আমি বাকি সব কিছু গুছিয়ে নেই। মেজো যা এর কথা মতো মরিয়ম পরীকে খাবার দিতে থাকে। পরী বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে আর তাড়াতাড়ি ভাত খাচ্ছে। মনে হচ্ছে পরী কাউকে পাহারা দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে মরিয়ম বেগম পরীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার পরী, তুমি এত তাড়াহুড়ো করে খাচ্ছ কেন? আর সিঁড়ির দিকে বারবার কি দেখছো? পরী গালের ভিতর ভাত নিয়ে চিবুতে চিবুতে বলে, কিছু না সেজো মামি, আমার পড়া আছে অনেক, রাত জেগে পড়তে হয়তো, সেজন্য এখন একটু ঘুমাবো, এর জন্য তাড়াতাড়ি খাচ্ছি। কিছুক্ষণ পরে খাবার টেবিলে আসে ফিরোজ খান। পরীকে খেতে দেখে ফিরোজ খান জিজ্ঞেস করে, আজকে আমার জন্য অপেক্ষা করলি না পরী? পরী তখন খাচ্ছিল। পানি খাওয়া শেষ করে তার মামাকে বলে, মামা, আমার অনেক ক্ষুধা লাগছে, এই কারণে তাড়াতাড়ি খেতে চলে এসেছি। আর এখন যে একটু ঘুমাবো, রাতে জেগে পড়তে হবে, এই কারণে তাড়াহুড়া করছি। ফিরোজ খান তখন পরী কথার সাথে সম্মতি দিয়ে বলে, হ্যাঁ, তোমার তো এখন অনেক চাপ যাচ্ছে পড়াশোনার, কোনো সমস্যা হলে আমাকে বলবে, কোনো টিচার লাগলে আমাকে বলবে, সব ব্যবস্থা করে দেব। কোনো সমস্যা হচ্ছে না আপাতত, কোনো দরকার হলে তোমাকে জানাবো। পরীর খাওয়া প্রায় শেষের দিকে। ঠিক তখনই তাহসিন এসে পরীর পাশে চেয়ার টেনে বসে। পরীকে এভাবে তাড়াহুড়ো করে খেতে দেখে তাহসিন বলে, কি রে, এভাবে গরুর মতো খাচ্ছিস কেন? তাহসিনের দিকে না তাকিয়ে পরী বলে, তুই গুরু। তাহসিন মুখ বাঁকা করে বলে, কে গুরু তা তো দেখতেই পাচ্ছি, যেভাবে খাচ্ছিস গুরু তো তার থেকে ভালো খাই। পরী কিছু বলার আগে ফিরোজ খান তাহসিনকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, আরিয়ান কোথায়, এখন আসছে না কেন? তাহসিন তখন বলে, বড় আব্বু, আমি আরিয়ান ভাইয়াকে ঘরে দেখে আসলাম, ভাইয়া তো ঘরে নেই, আর আমার সাথে কিছু বলেও যায়নি। ফিরোজ খান তখন বলে, সাদে দেখেছিস, সাদে আছে কি না? তাহসিন তখন বলে, সব জায়গায় দেখেছি ভাইয়া, কোথাও নেই, আর আমার সাথে বলে যায়নি। তাহসিনের কথা শুনে ফিরোজ খান অনেক অবাক হয়, কারণ কয়েক ঘন্টা হলো আরিয়ান দেশে ফিরেছে। এর ভিতরে তার কি এমন দরকার হতে পারে যে সে বার হলো? অপরদিকে পরে স্বস্তিতে বাকি ভাতগুলো খেতে থাকে, কারণ আরিয়ান বাড়িতে নেই, সে এখন নিশ্চিন্তে থাকতে পারবে কিছুক্ষণ। পরীক্ষা শেষ হতে দেখতে পায় সকলে খাবার টেবিলে আসছে। আরিশা এসে চেয়ার টেনে বসতে বসতে পরীকে জিজ্ঞেস করে, কিরে, তুই খেতে আসলি, আমাকে একবারও ডাকলি না? পরী তখন আরিশাকে বলে, আপু, আমার অনেক ক্ষুধা লাগছিল। পরীর কথা শুনে আরিশা বলেন, আচ্ছা ঠিক আছে, ভালো করেছিস, এখন যা একটু রেস্ট নে। পরীকে এই বাড়িতে যদি সব থেকে কেউ বেশি ভালোবাসে তাহলে প্রথম মুহতাহিনা বেগম আর আরিশা। দুইজনের সম্পর্ক এতটাই ভালো, কেউ এক দেখায় কখনো বলবেই না যে এরা আপন বোন না। আরিশা বিয়ে ঠিক হওয়াতে পরে মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। যদিও বিয়ে পরে আরিশাকে শ্বশুর বাড়িতে যেতে হবে না, কিন্তু তবু একদিন তো যেতেই হবে, এটা ভেবে পরে সব থেকে বেশি কষ্ট লাগে। আরিশা চলে গেলে কার কাছে সে সব পায়না করবে। পরে বেসিন থেকে হাত ধুয়ে এসে দেখে সকলে আছে আরিয়ান বাদে। মুহতাহিনা বেগম তখন আরিয়ানের কথা জিজ্ঞেস করে। তাহসিন আবার একই কথা বলে। ফিরোজ খান তখন বলে, তোমার ছেলের কি এমন দরকারি কাজ পড়লো, দেশে আসার কয়েক ঘন্টা পরে বাড়ি থেকে বের হয়ে গেল, তাও কাউকে কিছু না বলে? এসব কিন্তু চলবে না, ছেলেটাকে ভালো করে বলে দিও। ফিরোজ খানের কথায় মুহতাহিনা বেগম কোনো জবাব দেয় না, কারণ সে ঠিকই বলেছে, দেশে আসার কয়েক ঘন্টা হতে এমন কি দরকার পড়লো যে আরিয়ানকে বাইরে বের হতে হলো? দুপুরে খাবার পর্যন্ত খেলো না। পরী ঠিকঠাক মতো খেয়েছে কিনা শুনে মুহতাহিনা বেগম পরীকে নিজের ঘরে যেয়ে রেস্ট নিতে বলে। পরী উপরে চলে যায় নিজের ঘরে। ঘরে এসে দরজা হালকা চাপিয়ে দিয়ে বিছানায় এসে বসে। ঘরের দরজা লক করা পারমিশন নেই তার, তাহসিনের করা নিষেধ। তাহসিন পরীকে শাসনে রাখে। তাহসিনের ঘর পরীর ঘরের পাশেই।
যাতে পরীকে পাহারা দিতে পারে সেই জন্য, কিন্তু আরিশাকে তো শাসনে রাখে না। বড় ভাইয়ের ভূমিকা তাহসিন পুরোপুরি পালন করে। হঠাৎ পরি মনে পড়ে আরিয়ানের গিফটের কথা। ড্রেসিং টেবিলের সামনে থেকে প্যাকেট এনে ধীরে ধীরে খুলতে থাকে। প্যাকেট খুলতে দেখে 3টা ড্রেস, একটা ব্ল্যাক গ্রাউন্ড আর একটা হোয়াইট গ্রাউন্ড আর একটা সুন্দর 3 পিস জামা। 3টাই পরি অনেক পছন্দ হয়েছে। মনে মনে আরিয়ানকে ধন্যবাদও দিয়েছে। পরি ধীরে ধীরে খুলতে থাকে। প্যাকেট খুলে দেখে 3টা ড্রেস, একটা ব্ল্যাক গ্রাউন্ড আর একটা অফ হোয়াইট গ্রাউন্ড, একটা সুন্দর 3 পিস জামা। 3টাই পরি অনেক পছন্দ হয়েছে। মনে মনে আরিয়ানকে ধন্যবাদও দিয়েছে পরি। প্যাকেটের ভিতর আরো কিছু আছে, একটা আইফোন 16 প্রো ম্যাক্স, কিছু অর্নামেন্টস আর অনেক চকলেট। আইফোন দেখে পুরি হা হয়ে যায়। ফোনের বক্সটা হাতে নিয়ে বারবার এদিক সেদিক দেখতে থাকে। আসলে এই বক্সে আইফোনই আছে, তার বিশ্বাস হচ্ছে না। বক্সটা খুলে দেখে সত্যি একটা আইফোন। মনে মনে ভাবে আরিয়ান ভাইয়ের পছন্দ আছে, তাহলে খচ্চরটার নামটা বদলে দিতে হবে। ফোনটা পেয়ে অনেক খুশি হয়েছে, কারণ অনেকদিন থেকে নতুন একটা ফোন কেনার কথা ভাবছিল, কিন্তু সামনে এডমিশন বলে নতুন ফোনের কথা বলার সাহস হচ্ছিল না। আর তাহসিন তো জীবনে ওকে ফোন দিবে না, নিজের একটা বাদ দেওয়া অ্যান্ড্রয়েড ফোন ওকে দিয়ে রেখেছে। নিজের পুরনো ফোন থেকে সিমটা খুলে নতুন ফোনে লাগিয়ে নেয়। ফোনের সবকিছু মোটামুটি ঠিকঠাক করা আছে, তার মানে আরিয়ান ভাই নতুন ফোন কিনে সবকিছু সেট করে দিয়েছে। জামা, চকলেট আর অর্নামেন্টগুলো নিজের আলমারিতে তুলে রেখে ফোনটা হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়ি। ভাবতে থাকে এখন কি করা যায়। একবার ভাবে বেস্ট ফ্রেন্ড বৃষ্টিকে ফোন দিবে, তারপর ঘড়ির দিকে সময় দেখে ভাবে এখন নির্ঘাত হা করে ঘুমাচ্ছে। ফোন দিলে ঘুমটা ভেঙে যাবে বেচারির, তার থেকে দরকার নেই। কিছুক্ষণ ইউটিউব ঘাটাঘাটি করে ফোনটা পাশে রেখে ঘুমিয়ে পড়ে যায় পরি। মাগরিবের আজানের পরে ঘুম ভাঙে পরির, আর মোড়া ভেঙে পাশ থেকে ফোন হাতে নেই সময় দেখার জন্য। ঘড়িতে সময় দেখে এক লাফে উঠে বসে পড়ি। 7টা বেজে গেছে আর এখনো পরে ঘুমাচ্ছে। তাড়াতাড়ি উঠে বাথরুমে যেয়ে ফ্রেশ হয়ে মাথায় ভালো করে ওড়না দিয়ে দরজা একটু ফাঁক করে দেখার চেষ্টা করে আরিয়ান ঘরে আছে কিনা। দরজা ফাঁকা দিয়ে পরি দেখতে পাই আরিয়ানের ঘরে দেওয়া দরজা খোলা, ঘরের ভিতরে আলো জ্বলছে। তার মানে নিশ্চিত ওই খচ্চর ছেলে বাড়ি চলে এসেছে। এখন নিচে যাবে কিভাবে সেটাই ভাবতে থাকে। এভাবে ভয় পেয়ে কি থাকা যায়? এক বাড়িতে দেখা তো হবেই, যা হওয়ার হবেই। নিজের মনে এসব ভাবতে থাকি পরি। আগে তো ছোট ছিল তাই আলু ভর্তা বানিয়ে দিত মেরে, এখন তো বড় হয়েছে, এখন আর কিছু বলবে না। নিজের মনকে অনেক সান্ত্বনা দিতে দিতে সিঁড়ি কাছে এসে 1 পা 2 পা করে নামতে থাকে। সন্ধ্যার সময় খান বাড়ির সবাই একসাথে বসে চা নাস্তা করে, জয়েন্ট ফ্যামিলি মজা এখানেই। পরি নিচে নেমে দেখে মেজু মামা আর সেজু মামা আজকেও তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। আরিয়ান ভাই এসেছে বলে তাড়াতাড়ি আজকে বাড়িতে না হলে তো রাত 10টার আগে কখনো দেখা পাওয়া যায় না। পরীকে নিচে নামতে দেখে পরি মেজু মামা জুনায়েদ খান পরীকে ডাক দেয়, পরি এদিকে আয়, এই দেখ তোদের পছন্দের পিৎজা এনেছি। পরি এগিয়ে যে আরিশার পাশে এসে বসে। আরিশা পরির দিকে পিৎজা এগিয়ে দেয়। পরি পিৎজা নিয়ে খেতে থাকে। তালহার তানসিনা পিৎজা খেতে খেতে পরীকে বলে, পরি আপু জানো আরিয়ান ভাই আমাদেরকে অনেক চকলেট দিয়েছে। তোমাকে দিয়েছে? পরি তখন বলে হ্যাঁ দিয়েছে। তালহার তাসনিয়া পিঠু পিঠু ভাই বোন। পরি সেজু মামার ছেলে মেয়ে। তাসনিয়া পরে ক্লাস 9-এ আর তালহা ক্লাস 8-এ। সবাই পিৎজা খাচ্ছে। তখন পরি সেজু মামা জুনায়েদ খানকে বলে, আরিয়ান কোথায়? এখনো দেখা পেলাম না। সেজু ভাইয়ের কথা শুনে ফিরোজ খান বলে, সে তো শুনলাম বাড়িতে এসে বাইরে বের হয়েছিল, এসেছে কিনা খোঁজ নেই। তখন তাহসিনা দোতলা থেকে নেমে এসে বলে, আরিয়ান ভাই এসেছে, গোসল করে আসছে নিচে। জুহুরা বেগম আর মুহতাহিনা বেগম চা নিয়ে এসেছে, সবাইকে চা দিয়ে 3 যা বসে। আরিয়ান গোসল করে নামবে শুনে পরি চা নিয়ে চলে যাচ্ছিল। তখন মুহতাহিনা বেগম পরীকে ডেকে জিজ্ঞেস করে, উপরে যাচ্ছিস কেন, এখানে বস। পরি তখন বলে, বড় মামি আমার পড়া আছে, কালকে কোচিং এর পরীক্ষা, চা খাবো আর পড়বো। ফিরোজ খান বলে, পরি যাচ্ছে, ওকে যেতে দাও মুহতাহিনা, ওর সামনে অনেক কঠিন পরীক্ষা। মুহতাহিনা বেগম পরীকে বলে, তাহলে যা পড়তে বস। পরি সিঁড়ি দিয়ে উপর উঠে যাচ্ছে, তখন শুনতে পাই মুমতাহিনা বেগম বলছে শুক্রবারে তার ভাইয়েরা আসবে সহ পরিবারে আরিয়ানকে দেখতে। বড় মামির কথা শুনে পরি ভাবতে থাকে, সত্যি তো এত বছর পর সে আরিয়ানকে একবারও দেখেনি, এখন কেমন দেখতে হয়েছে আল্লাহ জানে। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল পরি। পরি যখনই রুমে ঢুকে যাচ্ছিল তখন আরিয়ান ঘরে থেকে বের হয়। খেয়াল করে একটা মেয়ে মাথায় ঘুমটা দেওয়া ঘরে ঢুকে যাচ্ছে, সেদিক খেয়াল না করে আরিয়ান নিচে নেমে যায়। সন্ধ্যায় চা নিয়ে পরি সেই যে ঘরে ঢুকেছে। এখন বাজে রাত 10টা, কিন্তু বার হবার নাম নাই। বই পড়া বাহানা ঘরে বসে আছে। সারা বাড়িতে সব ভাইয়েরা মিলে দৌড়াদৌড়ি করা। পরি এখন গৃহবন্দী। নিচে নামতেই আরিয়ান ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে এই ভয়ে, কিন্তু এভাবে আর কতক্ষণ। ক্ষুধাও লেগেছে অনেক, কি করবে বুঝতে না পেরে ঘরের মধ্যে পায়চারি শুরু করে দেয় পরি। খানবাড়ি ডাইনিং টেবিলে সবাই ডিনার করতে বসেছে। বেশ লম্বা ডাইনিং টেবিলে দীর্ঘ বরাবর এক প্রান্তে ফিরোজ খান বসেন। তার সোজাসুজি টেবিলে অপর প্রান্তে চেয়ারটা তুলে রাখা, কারণ ওই চেয়ারে ফিরোজ খানের মা বসত। তার সামনাসামনি কেবল তার মাই বসত, সে মারা যাওয়ার পরে ওই চেয়ার তুলে রাখা হয়েছে। ফিরোজ খানের ডান পাশে বরাবর তার 2 ভাই আর আরিশা, তাসনিয়া, পরি আর প্রেরণা বসে। আর বাম পাশে তাহসিনা, তালহা আর এখন আরিয়ান বসেছে। মাঝে মধ্যে ছোট ভাইয়ের ছেলে আরাফ আসে বসে, কিন্তু বেশিরভাগ সময় আরাফকে তার মা খাইয়ে দেয়।
ছোট বলে গুছিয়ে খেতে পারে না। এদিকে পরি আসেনি দেখে মুমতাহিনা বেগম প্রেরণাকে পাঠিয়েছে পরীকে ডাকতে, কিন্তু সে নিজেও নিখোঁজ হয়ে গেছে। সকলে খাবার খাওয়া শুরু করেছে, তখনই ফিরোজ খান আরিয়ানকে জিজ্ঞেস করে, দুপুরে না খেয়ে কাউকে কিছু না বলে কোথায় বেরিয়েছিলে? আরিয়ান নিজের খাবার প্লেটের দিকে তাকিয়ে উত্তর দেয়, আমার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। বিদেশ থাকতে বলেছিল, দেশে এসে যেন আগে ওর সাথে দেখা করি। আরিয়ানের কথা শুনে ফিরোজ খান সন্তুষ্ট হতে পারেনি। সে খেয়াল করেছে আরিয়ানের বাম হাতে একটা জায়গা ছিল গিয়েছে, আর বন্ধুর সাথে দেখা করতে গেলে আরিয়ান অবশ্যই বলে যেত, এতটুকু ফিরোজ খানে জানে। তাই সে আরিয়ানকে আবার বলে, দেশে এসেছো, এখন ব্যবসায়ী মন দাও, এবার তো তোমাকে আর তাসনিনকে সব বুঝে নিতে হবে। ফিরোজ খানের কথা শুনে আরিয়ান তখনও ভাবনশীল ভাবে খাচ্ছে। খেতে খেতে জবাব দেয়, তোমাদের ব্যবসার মধ্যে আমি নেই আব্বু, সরি, আগে বলেছি এখনো বলছি। আরিয়ানের তর্ক করা দেখে মুমতাহিনা বেগম আরিয়ানকে চুপ করতে বলে। বাবার সাথে এমন ভাবে কথা বলতে হয় না বলে আরিয়ানকে চুপ থাকতে বলেন। আরিয়ানের মেজো চাচা জুনায়েদ খান আরিয়ানকে বলে, তোমাদেরই আমাদের বংশধর, তোমরাই তো ব্যবসা করবে। আমার ছেলে তো কিছু ফটোগ্রাফি চোখ করে পরে দিন রাত নেই ক্যামেরা নিয়ে ঘুরে করে, তুমি অন্তত ব্যবসায় মন দাও, পারিবারিক ব্যবসা আমাদের। আরিয়ানের খাওয়া ততক্ষণই শেষ। প্লেট রেখে উঠে দাঁড়িয়ে মেজো চাচাকে বলে, আমার নিজের ব্যবসা করার প্ল্যান আছে, তার অনেক কাজ কমপ্লিট। এখন বাংলাদেশে কিছু সেট আপ করলে কাজ শুরু হবে, আমি আমার নিজের ব্যবসায় মন দিতে চাই। কথাটা বলে আরিয়ান বেসিনে হাত ধুয়ে চলে যায়। হাত ধুয়ে আসলে মরিয়ম বেগম তোয়ালে এগিয়ে দেয় আরিয়ানের দিকে। চাচির থেকে হাসি মুখে তোয়ালেটা নিয়ে হাত মুছে সবার উদ্দেশ্যে বলে, আর কিছু বলার আছে? ফিরোজ খান তখন বলেন, আমাদের ব্যবসাতে তুমি যোগ দিবে, পরে নিজের ব্যবসা করো, আগে যেটা আছে সেটা টেকেল দাও। ফিরোজ খানের কথায় আরিয়ান সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে আব্বু, দেখবো, কিন্তু আমার শর্ত আছে, যদি মানতে পারো তো আমি আছি, না হলে আবার দেশে থেকে চলে যাব, এইটা ফাইনাল ডিসিশন। আরিয়ানের চলে যাওয়ার কথা শুনে মুমতাহিনা বেগম আটকে ওঠেন। সেলিকে সারা 10টা বছর ছিলেন, আবার তাকে হারাতে চায় না। এদিকে স্বামীর কথার উপরে কথা বলার সাহস নেই তার। তারপরও আরিয়ানের বাবাকে বলে, ছেলেটা কি বলে শুনে দেখুন, নিজের ব্যবসা করা তো ভালো। মুমতাহিনা বেগমের কথা শুনে ফিরোজ খান বলেন, যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না, একসাথে কয়টা ব্যবসা দেখবে, তোমার শর্ত কি সেটা বলো। ফিরোজ খান জানতে চেয়ে বলেন, আরিয়ানও বলে, তোমাদের পারিবারিক ব্যবসা দেখবো, কিন্তু সেই সাথে আমি আমার ব্যবসা চালাবো, তোমরা কোনো বাধা দিতে পারবে না। আরিয়ানের কথা শেষ হতেই আরিয়ানের সেজো চাচা জুনায়েদ খান বলেন, এতক্ষণ সে চুপ করেছিল, সবার মতামত শুনছিল। আরিয়ান বাবা, আমাদের পারিবারিক ব্যবসার সাথে পরির বাবার গার্মেন্টসও দেখতে হয়, সেইটার সেক্টর বাড়ানো হয়েছে। আমরা চাচ্ছিলাম পরির বাবা যে গার্মেন্টস আছে সেগুলো সব তুমি দেখো। পরি এত তো বুঝে না, যখন বুঝবে তখন সব ওকে বুঝিয়ে দেওয়া হবে। সব সামলে নিজের ব্যবসা সামলাতে তোমার অনেক চাপ হয়ে যাবে, ভেবে দেখো বিষয়টা। আরিয়ান ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে জবাব দেয়, আমি সব সামলে নিতে পারবো, আগে তোমাদের ব্যবসা দেখবো আর তারপর আমারটা। ফিরোজ খান তখন বলেন, ঠিক আছে, তুমি যদি পারো আমাদেরও অসুবিধা নাই, কালকে তাহলে অফিসে জয়েন করো। আরিয়ান সিঁড়ির কাছে যেয়ে উপরে উঠতে উঠতে জবাব দেয়, একেবারে রবিবারে যাব। কথা বলে উপরে উঠে যায় আরিয়ান। আরিয়ান চলে যেতেই ফিরোজ খান আরিয়ানের মাকে বলে, নিজের ইচ্ছা মতো চলতে এই অবস্থা আজকে। আরিয়ানকে বলে দিও আমার কথা তাকে শুনতে হবে। বড় ভাই রেগে যাচ্ছে বলে জুনায়েদ খান তাকে ঠান্ডা হতে বলেন, একসাথে 2টা ব্যবসা সামলানো মুখের কথা না, যখন দেখবে হচ্ছে না ঠিক তখনই নিজের ব্যবসা কথা মাথা থেকে বের হয়ে যাবে। সেজো ভাইয়ের কথা যুক্তি আছে বুঝে ফিরোজ খানের কিছু বলে না, চুপচাপ খাওয়ার দিকে মনোযোগ দেয়। এদিকে বড়দের এত কথা শুনতে যেয়ে আরিশা, তালহা, তাসনিয়া খাওয়া গতি কমে গিয়েছিল। উপর দিক তাসনি তাড়াতাড়ি খেয়ে উঠে যায়, কারণ সে জানে আরিয়ান ভাইকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন সবাই তাকে নিয়ে পড়বে। ও হেতুক তাদের কথা শুনে নিজের মাথায় প্রেশার বাড়াতে চায় না। হাত ধুয়ে সেও সোজা আরিয়ানের ঘরের দিকে চলে গেল। এইদিকে প্রেরণা এখনো পুরীকে নিয়ে নিচে আসে না দেখে তাসনিয়া মুমতাহিনা বেগমকে বলে, যেন পুরী আর প্রেরণাকে ডেকে দেয়। তাহসিন উপরে সোজা পুরীর ঘরে চলে যায়। পুরী ঘরের দরজা খোলা ছিল, পর্দা টেনে দেওয়া। পর্দা সরিয়ে ঘরে ঢুকে দেখতে পায় পুরী আর প্রেরণা ফোনে কিছু দেখছে আর হাসছে। তাসনিন ঘরের ভিতরে এসে বলে, কি দেখে দুই বোনে তো হাসি আসছে শুনি, দেখে আমাকেও দেখা দেখি, যার জন্য খাওয়া দাওয়া সব ভুলে গিয়েছিস। তাহসিনের কথা শুনে পুরী আর প্রেরণা দুইজনে তাকিয়ে পড়ে। প্রেরণা তাহসিনকে দেখে বলে, দেখো ভাইয়া, আরিয়ান ভাইয়া পুরী আপুকে কত সুন্দর ফোন দিয়েছে, কত সুন্দর ছবি উঠে। প্রেরণার কথা শুনে তাহসিন পুরীকে বকা দিতে শুরু করে দেয়, প্রেরণা তো তোকে খেতে ডাকতে এসেছিল, তুই ওকে নিয়ে ফোন দেখতে বসে গিয়েছিস কেন? এখন নিচে যা, 2টা খেয়ে নে। তাহসিনের বকা খেয়ে পুরী মন খারাপ করে আস্তে আস্তে বলে, প্রেরণা ডাকতে এসে ফোনটা দেখে জিজ্ঞাসা করে, কবে কিনলাম, ওকে দেখায় নাই। তখন প্রেরণাকে সব বলেছে আরিয়ান ভাইয়া দিয়েছে। পুরী কথা শুনে তাসনি আর কিছু বলে না, শুধু এতটুকুই বলে যে নিচে যা খেয়ে আয়। তাহসিনের কথা শুনে পুরী চলে যাচ্ছিল, তখন পুরীর পিছন থেকে ডাক দেয়, তাহসিন ভাইয়া। পুরীর ডাক শুনে তাহসিন দাঁড়িয়ে পুরীর দিকে তাকে জিজ্ঞাসা করে, কি হলো আবার? পুরী তখন তাহসিনকে জিজ্ঞাসা করে, সবার খাওয়া কি শেষ? তাহসিন জবাব দেয়, না এখনো হয়নি, আমি আর আরিয়ান ভাই আগে খাওয়া শেষ করে চলে এসেছি, তোরা যা খেয়ে নে। কথা শেষ করে তাসনিন চলে গেল। আরিয়ান ভাই খেয়ে নিজের রুমে চলে এসেছে শুনে পরে স্বস্তি নিঃশ্বাস ফেলে। তারপর প্রেরণাকে বলে, চলো আমরা নিচে যাই, না হলে বড় মামি আবার বকবে। ছোট প্রেরণা বলে, ঠিক আছে পুরী আপু চলো।
প্রেরণা পরে হাত ধরে নিচে নেমে আস্তে আস্তে বলে, জানো পরি আপু, আরিয়ান ভাই কত লম্বা। আরিয়ান ভাইয়ের সামনে তো আমি আর তুমি ললিপট। প্রেরণার কথা পরি হেসে বলে, তাই নাকি, তাহলে তো আরিয়ান ভাইয়ের দৈত্য। প্রেরণা দুই দিকে মাথা নেড়ে বলে, নো নো নো, আরিয়ান ভাই অনেক কিউট, আমার মতন। কথা বলে প্রেরণা খিলখিল করে হাসতে থাকে। প্রেরণার কথা শুনে পরিও হেসে দেয়। দুইজনে নিচে নেমে ড্রয়িং টেবিলের সামনে আসতেই মুমতাহিনা বেগম বলে, ও অবশেষে এই দুইটা নিচে নামার সময় হলো, কখন ডাকতে পাঠিয়েছিলাম, তাড়াতাড়ি বস, খেয়ে নে। পরি আর প্রেরণা চেয়ার টেনে বসে পরি প্লেটে খাবার সার্ভ করে দেয় মুমতাহিনা বেগম। তখন পরি বলে, আরিয়ান ভাই ফোন দিয়েছে, সেটা দেখাচ্ছিলাম প্রেরণাকে, তাই দেরি হয়ে গেল। মামাদের খাওয়া হয়েছে? হ্যাঁ, সবার খাওয়া শেষ, এখন তুই আর আমি, প্রেরণা আর তোর সেজম আমি বাকি। পরি খাবার সার্ভ করে মুমতাহিনা বেগমও খেতে বসেন। পরি খেতে খেতে বলে, আরিশা আপু কোথায়, খেয়েছে? মরিয়ম বেগম তখন পরীকে বলে, তুমি তো আজকে লেট, ওরা সবাই খেয়েছে। পরি আর তেমন কিছু বলে না, নিজের খাওয়া মনোযোগ দেয়। তখন প্রেরণা বলে, আরিশা আপু এখন শুধু ফোন দুলা ভাইয়ের সাথে কথা বলে, সারা রাত বক বক করে, আমি তো ঘুমাতেই পারি না ওদের জন্য। প্রেরণার কথা শুনে পরি ভীষণ খায়। তাড়াতাড়ি পানি এগিয়ে দেয় মুমতাহিনা বেগম, আর প্রেরণাকে ধমক দিয়ে বলে, তোর দুলা ভাইয়ের সাথে কথা বলবি তো, এখন তুমি না ঘুমিয়ে ওদের কথা শোনো। তোমার বড় আপুকে বলবো আজকে। না না বড় আম্মু, প্লিজ বলো না, প্লিজ, আপু আমাকে মার দিবে। প্রেরণা বারবার মুমতাহিনা বেগমকে অনুরোধ করতে থাকে। তাই দেখে মুমতাহিনা বেগম হাসতে হাসতে বলে, ঠিক আছে বলবো না, কিন্তু তুমি আর কারোর সামনে এসব বলো না, তোমার আপু লজ্জা পাবে। বড় আম্মু কোথায় সম্মতি দিয়ে প্রেরণা খাওয়া মনোযোগ দেয়। খাওয়া দাওয়া শেষ করে পরি উপরে নিজের ঘরের দিকে যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠে পরি একটু উকি দেয় আরিয়ানের ঘরে। উকি দিয়ে দেখতে পায় খাটের উপরে তাসনিম ভাই আর আরিয়ান ভাইয়া বসে কথা বলছে। কিন্তু পরি শুধু তাসনিম ভাইয়াকে দেখতে পেয়েছে, আরিয়ান ভাইয়া তো তাসনিমের দিকে ঘুরে আছে বলে শুধু পিঠটাই দেখতে পারছে। হঠাৎ তাসনিম বলে ওঠে, কে রে দরজায়? পুরি আচমকা তাসনিমের কথায় ভয় পেয়ে দৌড় লাগায় নিজের ঘরে। দৌড় দেওয়ার কারণে দরজার সাথে ধাক্কা খেয়ে তাসনিম বাইরে এসে দেখে পুরি ঘরের দরজা পর্দা নড়ছে। তখন বুঝতে পারে এটা পরি ছিল। ঘর থেকে আরিয়ান বার হয়ে এসে জিজ্ঞাসা করে, কে এসেছিল তাসনিন? তাহসিন তখন উত্তর দেয়, হয়তো পুরি, কারণ ওর দরজার পর্দা নড়ছে। তাহসিনের কথা শুনে আরিয়ান বলে, তো এভাবে চোরের মতো অন্যর ঘরে উকি দেওয়ার কি আছে? ভদ্রতা শিখাই দেব তোর বোনকে, না হলে মেরে আগের মতো আলু ভর্তা বানিয়ে দেব। কথাগুলো আরিয়ান ইচ্ছা করে জোরে জোরে বলছিল, যাতে পুরি ঘর থেকে শুনতে পায়। আর তাহসিন এদিকে মুখ টিপে হেসেই যাচ্ছে। তাহসিনা হাসতে দেখে আরিয়ান বলে, তুইও হাসছিস না? তোর সিঁড়ি দিয়ে ফেলে দেবো কিন্তু। কথাটা বলে আরিয়ান আর তাহসিন ঘরে চলে যায়। এদিকে আরিয়ানের সব কথা পরি শুনতে পায়। উপরে টেবিলে বসে নিজের মনে আরিয়ানকে বকছে। এদিকে আরিয়ানের সব কথা পরি শুনতে পায়। ওপর টেবিলে বসে নিজের মনে আরিয়ানকে বকছে, আমি কি এখনো ছোট আছি নাকি যে মিলে আলু ভর্তা বানাবে? আর কি বললো খচ্চরটা, আমি চোর, ভদ্র? দাঁড়াও আরিয়ান ভাইয়া, তোমার খসরামো আমি বার করব, না হলে আমার নামও পড়ি না। নিজের মনের বকর বকর শেষ হলে টেবিলের দিকে তাকাতে ফোনের দিকে চোখ পড়ে পরির। তখন মনে পড়ে বেস্টু আখির ফোন দিতে চেয়েছিল। গত পর্বে পরি বেস্টির নাম পরিবর্তন করা হলো। ফোনটা হাতে নিয়ে আখির নাম্বারে ফোন দেয়। কয়েকবার রিং হতে আখি ফোনটা রিসিভ করে। আখি ফোন ধরে বলে, কি রে এত রাতে কি মনে করে, কি কাহিনী হয়েছে? ফোন দেখে বুঝে গিয়েছি যে কাহিনী হয়েছে। বাহ, এই না হলে বেস্টু। আখি তখন বলে, এত রাতে ফোন দিয়েছিস, নিশ্চয়ই তেমন কিছু বলবি তাই না? সকাল পর্যন্ত ঠিকই অপেক্ষা করতিস। আখি ঠিকই ধরেছে, আরিয়ান ভাইয়ার কথাই বলতে সে ফোন করেছে। পরি সব কথা একমাত্র বেস্টুকে না বললে পেটের ভাত হজমই হয় না। পরি এবার বলতে শুরু করে দেয়, তোকে বলেছিলাম না আরিয়ান ভাই আসবে, সে তো ছোটবেলায় আমাকে মেরে আলু ভর্তা বানাতো। সেই আরিয়ান ভাইয়া আমার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স এনেছে, জামার এত চকলেট এনেছে ভাবতে পারিস? পরি কথা শুনে আঁখি হাসতে হাসতে ফোনের মধ্যে গড়াগড়ি করার অবস্থা। পরি এত হাসার মতো কি বললো পরি বুঝতে পারলো না। অনেক কষ্টে আঁখি হাসি থামিয়ে বলে, তোর তাসনিন ভাইয়া তোর ভাঙড়ি ফোন দিয়ে রেখেছে, আর এখন গল্প দিচ্ছিস আইফোনের। আমার সাথে টপ দিচ্ছিস তাই না পরি শোনা? হায় আল্লাহ, টপ দিব কেন? আচ্ছা কাল কোচিং এসে দেখে নিস। আঁখি এবার বুঝতে পারে পরি সত্যি বলছে, না হলে তো রাগ হতো না। তাই সে বলে, আরে রাগ করিস না, তোকে আরিয়ান ভাইয়া তো কিছু দিয়েছে, তুই থ্যাংক ইউ দিয়ে ঘুমিয়ে পড়, সকালে এক্সাম দিতে আসিস, তখন বাকি কথা হবে। আচ্ছা ঠিক আছে বাই। পরি ফোনটা রেখে ভাবলো, এই খচ্চর ছেলেটাকে আবার থ্যাংক ইউ, আবার আলু ভর্তা বানাবে বলেছে। পরক্ষণে আবার পরি মনে হয় এতগুলো জিনিসের দিলেও একটা থ্যাংক ইউ তো বলা যায়। একবার তাকালো, দরজা বন্ধ। বন্ধ দরজার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আর কত পালিয়ে থাকবি, দেখা তো হবেই। আরিয়ান সোজা ছাদে চলে যায়। সকালে ঠান্ডা বাতাসে মন প্রাণ জুড়িয়ে যায়। ছাদে এসে আরিয়ান দেখতে পায় ফুল গাছগুলো পানির অভাবে শুকিয়ে গেছে। গাছের যত্ন নিতে না পারলে এরা কেন যে গাছ লাগায় বুঝি না, শুধু শুধু কষ্ট দেওয়া গাছগুলোকে। ছাদের এক পাশে ট্যাঙ্কির সাথে একটা কল লাগানো আছে, সে কল ছেড়ে এক মুখ পানি নিয়ে গাছগুলোতে দিতে থাকে। সকাল 10টা কোচিং এর পরীক্ষা, এই কারণে পুরি সকাল সকাল ঘুম থেকে উঠেছে পড়ার সব রিভিশন দেওয়ার জন্য। হাত মুখ ধুয়ে আসার পরও টেবিলে বসে দুলছে পরি। গতকাল রাতে দেরি করে ঘুমানোর ফল এটা।
ঘুমে ঢুলতে ঢুলতে টেবিলে মাথা একবার ঠেকেছে। টেবিল ছেড়ে উঠে পড়ে পরি মনে মনে ভাবে ঘুম কিভাবে তাড়ানো যায়। তারপর মনে পড়ে এক কাপ চা বানিয়ে খেলে ঘুম কেটে যেতে পারে। যেই ভাবা সেই কাজ, পরে নিচে চলে যায় এক কাপ চা বানাতে। রান্নাঘরে যেতে খুব ভালো করে সব মশলাপাতি দিয়ে এক কাপ চা বানিয়ে ফেলে। চা থেকে আসা গ্রান নিয়ে মনে মনে বলে, কিয়া বাদ পরি, কত সুন্দর চা বানাতে পারিস। নিজেই নিজের বাহাবা দিতে দিতে উপরে উঠে যায়। কিন্তু ঘরের সামনে দাঁড়িয়ে মনে পড়ে অনেকদিন ছাদে যাওয়া হয় না। যাই ছাদে যেয়ে কিছুটা চাগ্রাফি করে আসি। ঘর থেকে ফোনটা নিয়ে ছাদের দিকে যেতে থাকে পরি। গাছে পানি দেওয়া শেষে আরিয়ান ছাদ থেকে নেমে আসার জন্য যেই গেটের সামনে এসেছে তখনই পুরীর সাথে ধাক্কা লেগে গরম চা আরিয়ানের গায়ে পড়ে যায়। চায়ের কাপের দিকে দেখতে দেখতে ছাদে উঠছিল পুরী। এত সকালে কেউ ছাদে থাকবে এটা সে ভাবতেও পারেনি। ধাক্কা খেয়ে আরিয়ানের গায়ে সাদা টি শার্টের দিকে হ্যাঁ করে তাকিয়ে আছে পুরী, যেন কথা বলতে ভুলে গেছে। এদিকে আরিয়ান রাগে ফুসছে, একদিকে গায়ে গরম চা ফেলেছে, তারপর সাদা টি শার্টটা শেষ। দাঁতে দাঁত চেপে আরিয়ান পুরীকে বলে, চোখে দেখিস না অন্ধ নাকি? এত বড় হয়েছিস এখনো জানিস না সামনের দিকে তাকিয়ে সাবধানে হাঁটতে হয়? নাচতে নাচতে এভাবে কে ছাদে আসে? কোনো কমন সেন্স নাই, অভদ্র মেয়ে একটা। আরিয়ানের বকা শুনে একটা ঢোক গিলে পুরী আরিয়ানের মুখের দিকে তাকায়। পুরী মনে মনে ভাবে এই ছেলেটা আরিয়ান ভাইয়া হবে। মুখে হালকা চাপদারি, চুলগুলো একটু এলোমেলো, কিন্তু তার মধ্যে স্টাইলিশ ভাবটাই আছে। প্রেরণা ঠিকই বলেছিল, কত লম্বা আরিয়ান ভাইয়া। ছোটবেলার দেখা আরিয়ান ভাইয়া আর এই আরিয়ান ভাইয়া যেন আকাশ আর পাতাল তফাৎ। পরি তখন আরিয়ানকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর ভাবছে, এটা কি সত্যি আরিয়ান ভাইয়া নাকি অন্য কেউ? এত সুন্দর হলো কবে? ছেলেরাও এত সুন্দর হয়? পুরীকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান আবার ধমক দিয়ে বলে, হে করে আসিস কেন? মশা মাছি খাওয়া শখ হয়েছে? আরিয়ানের ধমক শুনে পুরো ঢুক গেলে নিচের দিকে দৃষ্টি রেখে আমতা আমতা করে বলে, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, আর হবে না। আরিয়ান তখন পুরো দুই হাতে বাহু চেপে ধরে বলে, আর হবে না বুঝলাম, কিন্তু গায়ে গরম চা ফেলে দিলি, আমার টি শার্টটা নষ্ট করে দিলি, এটার কি হবে? আরিয়ান পরি বাহু এতটাই জোরে চেপে ধরেছে পরি মনে হচ্ছে হাতটাই ভেঙে যাবে। একদিকে হাতের ব্যথা, অপরদিকে আরিয়ানকে দেখার পুরোপুরি হৃৎপিণ্ডের গতি এতটাই বেড়ে গিয়েছে তা মনে হয় আলোর গতিতেও ছাড়িয়ে যাবে। কিন্তু ব্যথা সহ্য করতে না পেরে পরি বলে ওঠে, সারুন ভাই, আমার হাতে অনেক ব্যথা লাগছে। পরির কথায় আরিয়ানের হুঁশ আসে। তখন খেয়াল হয় সে অনেক জোরে পরির হাত চেপে ধরেছে। পরীকে ব্যথা দিয়েছে বুঝতে পেরে সাথে সাথে পরি হাত ছেড়ে দেয়। আরিয়ান ছেড়ে দিতে পরি দুই হাত চেপে ধরে দাঁড়িয়ে আরিয়ানকে বলে, আমি তো ভুল করে চা ফেলেছি, তাই বলে আপনি এত জোরে আমার হাতটা ধরবেন? আমার হাতটা ভেঙে গেছে। আরিয়ান পুরীর দিকে এগিয়ে এসে পরীকে বলে, তোকে যে এখনো ছাদ থেকে ফেলে দেয়নি, তোর ভাগ্য ভালো। এই টি শার্টটা ধুয়ে একদম পরিষ্কার করে দিবি, যদি একটু দাগ থাকে তো সত্যি সত্যি ছাদ থেকে ফেলে দিব। কথাটা বলে আরিয়ান ছাদ থেকে নেমে যায়। আর পরি দাঁড়িয়ে থেকে দেখতে থাকে আরিয়ানের চলে যাওয়া। ঠায় দাঁড়িয়ে থেকে পরি ভাবতে থাকে তার সাথে কি হয়ে গেল। এটা কি সেই আরিয়ান ভাইয়া যে তাকে মায়ের দিতে আলু ভর্তা বানাতো? এত সুদর্শন কবে যে হলো সেই হিসাবে পরি মেলাতে পারছে না। আরিয়ানকে দেখার পর থেকেই পরি মনে প্রজাপতিগুলো যেন ফুরফুর করে উঠছে। পুরি নিজেই নিজেকে প্রশ্ন করছে, তুই ক্রাশ খেয়েছিস পুরি? আরিয়ান ভাইয়াকে দেখে তোর হার্টবিট এত কেন হলো? পুরি কোনো উত্তর পেল না, কিন্তু আরিয়ানের কথা বরাবরই মনে পড়ছে। ততবারই মনের মধ্যে এক অদ্ভুত শিহরণ অনুভব করতে। নিজের বিচ্ছিন্ন অনুভূতিগুলো জোড়া লাগানোর চেষ্টা করতে করতে ছাদ থেকে নেমে আসে পুরি। নিজের ঘরে দরজার সামনে দাঁড়াতেই আরিয়ান পুরীর দিকে ওর সাদা টি শার্টটা ছুড়ে দেয়, যেটা পুরীর মুখের উপর এসে পড়ে। আচমকে এমন হওয়াতে পুরি ঘাবড়ে গেলেও আরিয়ান টি শার্ট থেকে আসা করা মেনলি পারফিউমের পুরীর মনোযোগ সম্পূর্ণ টি শার্টের দিকে। আরিয়ানের টি শার্টটা মুখ থেকে সরিয়ে বলে, এটা আপনাকে কবে দিতে হবে ভাইয়া? এমনিতেই আরিয়ানের মাথা গরম হয়ে আছে, তার মধ্যে পুরি এমনভাবে ভাইয়া ডাকছে মনে হচ্ছে ও নিজের মেয়ের পেটের ভাই। নিজের রাগকে কন্ট্রোল করতে পুরীকে বলে, যতদিন না এই দাগ উঠছে, দাগ উঠিয়ে একদম সাদা চকচকে করে এনে দিবি। কথা বলে আরিয়ান নিজের ঘরে ঢুকে যায়। পুরী আরিয়ানের টি শার্টটা নিয়ে নিজের ঘরে চলে আসে। টি শার্টটা দুই হাত দিয়ে মেলে নিজের সামনে ধরে পুরী বলে, বাবা আরিয়ান ভাই, আপনি এত বড় হয়ে গিয়েছেন। আপনার সাথে যাতে সহজ দেখা না হয় সেই জন্য লুকিয়ে লুকিয়েছিলাম, কিন্তু এইভাবে যে দেখা হয়ে যাবে তা আমি তো ভাবতেও পারিনি। নিজের মতো করে কথা বলে আরিয়ানের টি শার্টটা আবার নিজের নাকের কাছে এনে পারফিউমটা নিজের মতো টেনে নিতে থাকে। মনে মনে বলে, আপনার পারফিউমের নেশা আছে আরিয়ান ভাইয়া। যা এই পুরো হৃৎপিণ্ডের গতি আলোর গতির সমান করেছে। টি শার্টটা ভাঁজ করে নিজের আলমারিতে রেখে দেয়। পুরী নিজের ঘরে বারান্দায় যেয়ে দাঁড়ায়। নিজের ভিতরে অস্থিরতা নিজে অনুভব করতে পারছে, নিজের হৃৎপিণ্ড নিজে শুনতে পারছে। শূন্য দৃষ্টি রেখে চলেছে আরিয়ান ভাইয়ার কথা। হঠাৎই কি মনে হতেই নিজের মাথায় নিজে একটা চোর মেরে বলে, তুই এসব কি ভাবছিস পুরি? মাথা নষ্ট হয়েছে তোর? এসব ভাবা বাদ দে। কার উপর কাশ খেয়েছিস? ওই খোঁজচোর ছেলেটার উপর, যে তোকে ছোটবেলায় মেরে আলু ভর্তা বানাতো আর এখনো বানাতে যায়। সি পুরি সি। আরিয়ান ভাই আর যাই হোক, তোর ক্রাশও কখনো হতে পারে না।
নিজের মনকে বুঝ দিতে দিতে হঠাৎ মনে পড়ে 10টায় পরীক্ষা। তাড়াহুড়া করে নিজের ঘরে এসে দেখে 9টা বেজে গিয়েছে। সব চিন্তা বাদ দিয়ে পরে রেডি হতে চলে যায়। কিছুক্ষণের মধ্যে একটা নীল রঙের জামা পরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। চোখে গাঢ় করে কাজল দেয়, ঠোঁটে একটু লিপস্টিক অয়েল দিয়ে চুলগুলো আশ্রে নিল। গলায় দুই পাশে ওড়না ঝুলিয়ে ফোনটা ব্যাগে রেখে ব্যাগটা নিয়ে হাতে হাতে ঘুরে পড়তে পড়তে রুম থেকে বের হয়ে পড়ি। নিজের রুম থেকে বের হতে দেখতে পায় আরিয়ান ভাইও নিজের রুম থেকে বেরিয়েছে, কিন্তু সে ফোনে কিছু দেখতে ব্যস্ত। আরিয়ানকে বের হতে দেখেই পুরি ওখানে দাঁড়িয়ে পড়ে। পা দুইটা মনে হচ্ছে জমে আছে, একটু নড়তে পারছে না। পুরীর চোখ জুড়ে এখনো আরিয়ান ভাইয়ের দিকে দেখতে ব্যস্ত। ব্ল্যাক টি শার্টের জিন্স প্যান্ট পরে এই মুহূর্তে আরিয়ানকে আরো অ্যাট্রাকটিভ লাগছে। এই লুক পুরীকে ঘায়েল করে দিছে প্রতি মুহূর্তে। সিঁড়ির কাছে এসে আরিয়ান খেয়াল করে পুরী দাঁড়িয়ে আছে। পুরীকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান পুরীর সামনে এসে দাঁড়ায়। আরিয়ানকে পুরীর সামনে দাঁড়াতেই পুরী নিজের দৃষ্টি নামিয়ে নেয়। ইতিমধ্যে তার হাত পাকাপাকি শুরু হয়েছে। আরিয়ান পুরীকে অপদস্থ একবার ভালো করে দেখে জিজ্ঞাসা করে, এত সেজে কোথায় যাচ্ছিস? আরিয়ানের কথা শুনে পুরী চিন্তা করে সে তো তেমন সাজেনি, তাহলে এত সাজ কোথা থেকে বলছে কেন? তারপর পুরীর দৃষ্টি নামিয়ে রেখে উত্তর দেয়, কোচিংয়ে যাচ্ছি, পরীক্ষা আছে। ওদের কথার মাঝে তাহসিন নিজের ঘুম থেকে বের হয়। পুরী আর আরিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুমি কি এখনো বার হবে ভাইয়া? তাহসিনের কথা শুনে আরিয়ান তাহসিনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ কাজ আছে, তুইও যাবি আমার সাথে? ঠিক আছে ভাইয়া যাব। আর পুরী তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল খেয়ে তারপর কোচিংয়ে যাবি। কোনোদিন তো সকালে খেয়ে বার হবি না, আজকে চল। পুরীকে তাহসিনের কথা শুনে বলে সিঁড়ি দিয়ে নেমে যায়। তাহসিনের কথা শুনে আরিয়ান বলে, কি শুনছি এগুলো? তুই না খেয়ে সকালে কোচিংয়ে যাস? আরিয়ানের কথা শুনে পুরী বলে, সকালে খেতে ইচ্ছে করে না ভাইয়া, এই জন্য খেয়ে বার হয় না। পুরীর কথা শুনে আরিয়ান তখন পুরীকে বলে, আজকে থেকে প্রতিবেলায় খাবার সময় মতো খাবি। একবেলা খাবার যদি মিস হয়েছে তো আমার হাতের মায়ের কিন্তু মিস হবে না, এটা মনে রাখিস। এখন চল। আরিয়ানের পিছু পিছু পুরী নিচে নামছে। পুরী তখন আরিয়ানকে ডাক দেয়, আরিয়ান ভাইয়া। আরিয়ান দাঁড়িয়ে পড়ে কিন্তু পুরীর দিকে না তাকিয়ে বলে, বল। পুরী তখন সাহস করে বলে, আপনার দেওয়া গিফটগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ আরিয়ান ভাইয়া। পুরীর কথা শুনে কোনো জবাব দিয়ে আরিয়ান নিজের মতো করে চলে গেল। এত কষ্ট করে থ্যাংক ইউ দেওয়ার সত্ত্বেও কোনো জবাব না পেয়ে অষ্টাদশী মন আহত হয়। একটা উত্তর দিলে কি এমন হতো? মহাভারত কি অশুদ্ধ হয়ে যেত? নিজের মনে ভাবতে ভাবতে নিচে নেমে আসে পুরী। সকাল সকাল পুরীকে ডাইনিং টেবিলে দেখে মুমতাহিনা বেগম অবাক হয়ে যায়। পুরী আনমনে চেয়ার টেনে বসে সামনে তাকিয়ে দেখে ওরা সোজাসুজি আরিয়ান ভাই বসে আছে। আরিয়ানকে দেখে তাড়াতাড়ি নিজে চোখ নামিয়ে নেয়। মুমতাহিনা বেগম পুরীকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর, সকাল সকাল খেতে এসেছিস? পুরীকে জবাব দেওয়ার সুযোগ না দিয়ে আরিয়ান বলে, শুধু সকালে না, এখন থেকে যদি কোনো খাবার পুরী না খায় আমাকে জানাবে আম্মু, তারপর ওর ব্যবস্থা করব। আরিয়ানের কথা শুনে আরিশা বলে, ঠিক করছিস ভাইয়া। পুরী কারো কথা শুনে নেয়, একমাত্র তোকে ভয় পেত ছোটবেলায়, দেখ এখনো তোর কথাই শুনবে। আরিশার কথার সাথে সাথে ছাই দিয়ে মুমতাহিনা বেগম, ঠিক বলেছিস আরিশা। আরিয়ানের কথা যদি শুনে। পাশ থেকে তাহসিন বলে, আমিও পারিনি আরিয়ান ভাই, তুমি যদি পারো। আরিয়ান তখন বলে, কথা শুনবে, এবার থেকে সবকিছু টাইম মতো করবে পরি, আর না করলে আমি আছি, আমাকে জানলেই হবে। সবার কথার মাঝে এবার পরি আর কিছু বলবে, আরিয়ান ভাই আর সব কিছু ঠিক করে দিচ্ছে। এখন কথা বলার সাহস পরি নেই, আবার যদি মার খেতে হয় সেই বই এখন আছেই। সকাল যেভাবে হাতটা চেপে ধরেছিল, ব্যথা এখন টনটন করছে। আর কিছু না ভেবে পরি বলে, বড় মামি তাড়াতাড়ি খেতে দাও, আর 10 মিনিটের মধ্যে বের হতে হবে, না হলে পরীক্ষার শুরু হয়ে যাবে। পরি কথা শুনে মুমতাহিনা বেগম তাড়াতাড়ি পরীকে খাবার বেড়ে দেয়। পুরি এক মন নিজের প্লেটের দিকে তাকিয়ে খেতে থাকে। খাওয়ার মাঝে মাঝে আরিয়ানের দিকে তাকিয়ে দেখছে আরিয়ান খাচ্ছে কিনা। কয়েকবার পর পর তাকানোর পরে আরিয়ানের সাথে চোখাচোখি হয়ে যায় পুরীর। আরিয়ান তখন চোখ গরম করে তাকাতে আবার নিজের খাওয়ার দিকে মনোযোগ দেয় পুরী। খাওয়া শেষ করে পুরী হাত ধুয়ে এসে ব্যাগ কাঁধে নিয়ে বলে, বড় মামি আসছি। মুমতাহিনা বেগম বলে, সাবধানে যাবি। আচ্ছা ঠিক আছে বলতে বলতে সদর দরজা দিয়ে বের হয়ে যায় পুরী। পুরী যাওয়ার দিকে একবার তাকায় আরিয়ান। জোহরা বেগম এসে মুমতাহিনা বেগমকে জিজ্ঞেস করে, আজকে সূর্য কোন দিকে উঠলো যে আসমানে পুরী আজকে সকালে খেতে বার হলো? জোহরা বেগম সবসময় পুরীকে খোঁজা দিয়ে কথা বলে, এটা মুমতাহিনা বেগম জানেন। এই কারণে মেজোজাকে বলে, এবার থেকে পুরীর সময় মতো সব করবে, আরিয়ান ওকে বলে দিয়েছে, তুই আর চিন্তা করিস না। মুমতাহিনা বেগমের কথায় জোহরা বেগম মনে মনে বলে, তোমার ছেলে তো দৌড়ত ভালো ঠেকছে না, যাকগে আমার ছেলেটা ঠিক থাকলেই হলো। আরিয়ান তাহসিন খাওয়া শেষ করে বেরিয়ে গেল। কোচিংয়ে এসে দেখে আখি পুরীর জন্য সিট ধরে রেখেছে। যে আগে আসবে সে সিট ধরবে এমন চুক্তি দুইজনের, কারণ পুরী একমাত্র বান্ধবী আখি। আর আখির ক্ষেত্রেও সেম। পুরী এসে আখির পাশে বসে। আখি তখন পুরীকে জিজ্ঞাসা করে, কিরে তোর আরিয়ান ভাইয়ের দেওয়া আইফোন 16 প্রো ম্যাক্স কোথায় দেখা? পুরী তখন ব্যাগ থেকে ফোনটা বের করে আখির হাতে দেয়। আখি কয়েকবার ফোনটা এদিক ওদিক ঘুরিয়ে দেখে বলে, আজ একটা আরিয়ান ভাইয়া নেই বলে আইফোন 16 প্রো ম্যাক্স পেলাম না, তুই কত লাকি। পুরী তখন মন খারাপ করে আখিকে বলে, আর কিসের লাকি? সকাল থেকে আমাকে ধমক আর হুমকির উপর রেখেছে। কিসের ধমক, কিসের হুমকি, কাহিনী কি বান্ধবী? পুরী তখন সকাল থেকে সব ঘটনা আখিকে খুলে বলতে থাকে। পুরী সব কথা শুনে আখি বলে, তুই এমনিতে অনিয়ম করিস, তোর জন্য ঠিকই আছে।
পরি তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ঠিক নেই রে, ঠিক নেই, অনেকটা সমস্যা হয়েছে। আখি উতু উৎসাহের সাথে জিজ্ঞাসা করে, কি সমস্যা? পরি তখন ঘড়ির ডায়ালের উপর আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলে, আরিয়ান ভাইয়ের উপর ক্রাশ খেয়েছি, তাও যেমন তেমন ক্রাশ না। এই দু চোখে এখন শুধু আরিয়ান ভাইকে দেখতে চাচ্ছে। পরির কথা শুনে আখি বেশ জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, কি পাগল বুঝা আমারে। পরি আখির কথা শুনে মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, সেই আরিয়ান ভাইয়া আর এই আরিয়ান ভাইয়া কোনো মিল নাই রে। কি সুন্দর, হ্যান্ডসাম, টল, স্বপ্নের পুরুষ। ওদের কথার মাঝে ক্লাসরুমে স্যার চলে আসে। আরিয়ান ভাইয়ার টপিক বাদ দিয়ে পরীক্ষায় মন দেয় পরি ও আখি। পরীক্ষা দিয়ে বের হয় 11:30-এ। বের হয়ে আখি পরীকে বলে, সামনে অ্যাডমিশন পরীক্ষা, এইসব ক্রাশ টাশ ফেরে ঝেড়ে ফেলে পড়ায় মন দে। আমরা তো প্রমিস করেছিলাম কোথাও চান্স পাওয়ার আগে আমরা কোনো রিলেশনে জড়াবো না, তোর মনে নেই? পরি তখন ভাবভঙ্গিতে বলে, সবই মনে আছে রে, কিন্তু ভালো লাগে কি করব। আচ্ছা আখি, আমি কি দেখতে সুন্দর না? তোর নাম পরি, তুই দেখতেও পরি, এতে আবার সন্দেহ কই? নাকি ঢং করছিস? ঢং না, তাহলে ট্রাই করে দেখি একবার আরিয়ান ভাই আমাকে পছন্দ করি কিনা। আখি তখন পরির উপর রাগ করে বলে, যা করবি কর, কিন্তু আমি নেই। আমার কাছে এসে আবার কান্নাকাটি করতে পারবি না বলে দিলাম। আখির কথা শেষ হতে পুরীর গাড়ি এসে থামে। পুরীকে গাড়ি উঠিয়ে দিয়ে আখি নিজের বাড়িতে চলে যায়। পুরো রাস্তা গাড়িতে বসে আখির বলা কথা আর আরিয়ান ভাইয়ের কথা ভাবতে থাকে। জীবনে প্রথম কোনো ছেলেকে এত ভালো লাগলো, কিন্তু পুরী মনে হচ্ছে প্রেম হওয়ার আগে ব্রেকআপ হয়ে যাবে। এসব ভাবতেই বাড়িতে এসে পৌঁছে পড়ি। গাড়ি থেকে নেমে অলস ভঙ্গিতে ধীরে সুস্থে বাড়ির ভিতরে আসে পড়ি। সোফার উপর ব্যাগটা রেখে রান্নাঘরের দিকে যায়। তখন রান্না করেছিল জোহরা বেগম আর সেলিনা বেগম। সেলিনা বেগম পরির ছোট মামি, খুব কমই ঘর থেকে বের হন। যখন বাড়ির পুরুষ সদস্যরা থাকে না তখন বের হয়ে টুকটাক কাজ করেন। বাকি সময় নিজের ঘরে ছেলে আরাফ ওকে নিয়ে আর ইবাদত করায় কেটে যায়। পরি ছোট মামা একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে সেলিনা বেগম এমন হয়েছেন। মেজ মামিকে রান্না করতে দেখে পরি সেলিনা বেগমকে জিজ্ঞেস করে, ছোট মামি বড় মামি কোথায়? সেলিনা বেগম পরীকে দেখে একটু হাসি মুখে বলে, বড় আপার মাজার ব্যথা একটু বেড়েছে তাই ঘরে সেজ আপা মলম মালিশ করে দিচ্ছে। সেলিনা বেগমের কথা শোনার পরই এক গ্লাস পানি নিয়ে বলে, আজকে কয়েকদিন তো রেস্ট নিচ্ছে না, এই কারণে ব্যথাটা বেশি হয়েছে। জোহরা বেগম তখন রান্না করতে করতে বলেন, সামনে তোর মামির আরো কত কাজ, মেয়ে বিয়ে বলে কথা, তখন কত কাজ বলতো। মেজো মামির কথা শুনে পরি চিন্তা করে, আসলেই তো সামনে তো এই বাড়ির বিয়ে, আর খান বাড়ির বিয়ে মানে এলাহি কাণ্ড। শেষ হবে পরি আর কি। তাহসিন ভাইয়া তো পাহারা দেবে বসে বসে, যেন কোনো আনন্দ করতে না পারি। এখন তো আরো একজন যুক্ত হয়েছে, আরিয়ান ভাইয়া। আরিয়ানের কথা মনে পড়তেই পরি জিজ্ঞাসা করে, তাহসিন ভাইয়া কি বাড়িতে আছে? তাহসিন ভাইয়া খোঁজ পেলে আরিয়ান ভাইয়ার খোঁজ পরি পাবে, কারণ সকালে একসাথে বের হয়েছিল বলে। পরি প্রশ্ন শুনে জোহরা বেগম বলে, তাহসিন আর আরিয়ান দুপুরে খেতে আসবে। গতকাল তো দুপুরে আরিয়ান বাড়িতে ছিল না, তাই তোর বড় মামি আগে থেকে ফোন দিয়েছে আরিয়ানকে। পরি আর তেমন কিছু বলে না, শুধু আচ্ছা বলে দাঁড়িয়ে থাকে। সেলিনা বেগম একটা বাটিতে কিছু ফল কেটে পরীকে খেতে দেয়। পরি ফলের বাটিটা নিয়ে সোফায় বসে খেতে থাকে। এই সময় বাড়ি একদম ফাঁকা। বড় মামা, মেজু মামা আর সেজু মামা সবাই অফিসে, আরিশা আপু ভার্সিটিতে, তালহা, তাহসিনা আর প্রেরণা সবাই স্কুলে। সবার আসতে আসতে সেই দুপুর 2:30। অল্প কিছু ফল খেয়ে বাটিতে রান্নাঘরে রেখে এসে নিজের ঘরের দিকে যেতে থাকে পরি। দোতলায় উঠে আরিয়ানের ঘড়ির দিকে নজর যায় পরির। এই ঘরে আজকে কত বছর সে যায়নি, আরিয়ান বাড়িতে নেই। তাই ঘরে পর্দা একটু সরিয়ে দিয়ে উকি দিয়ে ভিতরটা দেখে নেয়। পরির কাছে মনে হচ্ছে পুরো ঘরে আরিয়ান ভাইয়ের গায়ে সেই মেনলিন স্মেলটা। হঠাৎ আজানের শব্দ শুনে আরিয়ানের ঘরের সামনে থেকে নিজের ঘরে চলে যায়। ঘরে এসে ব্যাগপত্র রেখে ঘড়িটা খুলে রেখে আলমারির কাছে যায় জামা কাপড় বের করতে। আলমারি খুলতে আবার সেই মস্তিষ্ক নড়িয়ে দেওয়া স্মেলটা পায় পরি। তখন দেখতে পায় সকালে আরিয়ানের দেওয়া সেই টি শার্টটা বের করে নাকের কাছে নিয়ে আবারও সেই মেনলি স্মেলটা নিতে থাকে পরি। পরি তখন নিজে নিজে বলতে থাকে, আপনার তীব্র মেনলি স্মেলটা আমাকে পাগল বানিয়ে দিচ্ছে আরিয়ান ভাইয়া। আখির কথা মতো ভেবেছিলাম আপনাকে নিয়ে আর ভাববো না, কিন্তু কিছুই তো পারছি না। আমার মস্তিষ্কে নিউরনে আরিয়ান ভাইয়া চলছে। কিছুক্ষণ টি শার্ট নিয়ে দাঁড়িয়ে থাকে পরি, তারপর টি শার্টটা আগের জায়গায় ভাঁজ করে রেখে দেয়। নিজের জামা কাপড় বের করে গোসল করতে যায়। প্রায় 40-45 মিনিট পরে গোসল করে মাথায় টাওয়াল নিয়ে পিছিয়ে ওয়াশরুম থেকে বের হয় পরি। ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালে জড়ানো চুলগুলো আস্তে আস্তে খুলতে থাকে। কোমরে ছড়ানো পরির চুল, আর গুনগুন করে গান গাইতে থাকে, ভালো লাগে তোমাকে কাছাকাছি ফেলে, ভালোবাসে তুমি কাছাকাছি এলে। অন্য তখন চোখের ধরন, অন্যরকম পায়ের চলন। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমিষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। হঠাৎ করে পরি খেয়াল করে ওর নাকে সেই পরিচিত স্মেলটা পাচ্ছে। তখনই শুনতে পায় পুরুষালী কণ্ঠ কে বলছে, কাকে তো ভালো লাগে শুনি, কে সেই হতচ্ছাড়া। তখনই পরি খাটের দিকে তাকিয়ে দেখে আরিয়ান এসে বসে আছে। আরিয়ানকে দেখে পরি বলে, আরিয়ান ভাই আপনি? আরিয়ান তখন খাট থেকে উঠে দাঁড়িয়ে দু হাত পকেটে রেখে দাঁড়িয়ে দোতলার মতো করছিস কেন? আর কি গান গাইছিলি? সে কে ছেলে শুনি?
আরিয়ানের কথা শুনে পরির দৃষ্টি মেঝের দিকে, মনে মনে বলে আপনাকে মনে করে তো গান গাইছিলাম, কিন্তু সত্যি এসে হাজিরটা হবেন তা তো বুঝিনি। মনের কথা মনে চেপে রেখে পরি বলে কেউ না ভাইয়া, এমনি গানটা ভালো লাগে তাই গাইছিলাম। পরি আরিয়ানের দিকে না তাকে কথা বলছিল, কিন্তু আরিয়ানের দৃষ্টি পরিতে নিবিবদ্ধ। শুভ্র রঙের জামা পরে পরি নিজে শুভ্রতা ছড়াচ্ছে। গোসল করে আসার পরে আরো সিগ্ধ লাগছে, ছেড়ে রাখা ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আরিয়ান মুগ্ধ নয়নে সেটা দেখছে। আরিয়ান তখন মনে মনে ভাবে আর কতদিন যে তোকে দূরে রাখতে হবে আমার জানা নেই হানি, আর কতদিন অপেক্ষা করলে তোকে বুকে জড়িয়ে নিতে পারবো জানি না হানি। এই মুহূর্তে আরিয়ানের মনে অবাধ্য চাগুলো নেড়ে ওঠে, মন চাইছে পরীর কাছে দিতে, ওর কপালে ভালোবাসা পরশেকে দিতে, কিন্তু এখন অনেক অপেক্ষা করতে হবে। তাই নিজের মনে ইচ্ছা মনে চাপা দিল আরিয়ান। আরিয়ান কিছু বলতে পারছে না দেখে পরি আরিয়ানকে জিজ্ঞেস করে কিছু বলবেন ভাইয়া। পরি কথায় আরিয়ান বলে পড়াশোনা তো মোটেও করিস না, কি করছিস সারাদিন? আরিয়ানের কথা শুনে পরি অবাক হয়ে আরিয়ানের দিকে তাকায় আর বলে আমি এখনো সারাদিন পড়ি, প্রায় প্রতিদিন কোচিংয়ে পরীক্ষা থাকে, ঠিকই মতো তো পড়ি। ঠিক মতো বলে নাম্বার এই অবস্থা কেন? এরকম নাম্বার পেলে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া লাগবে না। আরিয়ানের এমন কথা শুনে পরি মন খারাপ হয়ে যায়, এবার থেকে আর কম নাম্বার হবে না, মন দিয়ে পড়বে। পরি মন খারাপ করেছে বুঝতে পেরে আরিয়ান বলে কোনো বিষয়ে অসুবিধা হচ্ছে? সমস্যা হলে বল, ব্যবস্থা করব। হ্যাঁ ভাইয়া হচ্ছে তো, কোনো সাবজেক্টিভ হচ্ছে বল? হায়ার ম্যাথ। আচ্ছা ঠিক আছে, তোকে অনলাইনে ভর্তি করিয়ে দেবো, অনলাইনে পরিচিত একটা আপু পড়াই, আর ক্লাস করে যদি বুঝতে না পারিস তো জানবি, দরকার হলে আপুকে নিয়ে আসবো। আরিয়ানের মুখে এই আপুর নাম শুনে পরি মনে মনে ভাবছে এই আপুটা আবার কে, বিদেশ থেকে দেশের মেয়েদের চেনে। ভাবনা চিন্তা বাদ দিয়ে আরিয়ানকে বলে ঠিক আছে ভাইয়া। আরিয়ান আর কিছু না বলে চলে যাচ্ছিল, তখন আবার কি মনে করে দাঁড়িয়ে পড়ে পরি বলে নিচে খেতে আয়। পরি উত্তর না শুনে আরিয়ান চলে যায়, আর দেখে যায় অষ্টাদশী মনের অস্থিরতা। আরিয়ান চলে যাওয়ার কিছু সময় পরে পরি পাগল করা সেই স্মেলটা চলে যায়। পরি বিছানায় এসে চুলগুলো সরিয়ে দিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে কি পারফিউম ইউজ করে আরিয়ান ভাইয়া, পারফিউমের স্মেল পাগল হয়ে যায়। শুয়ে শুয়ে আরিয়ানের কথা ভাবতে ভাবতে পরি কখন যে ঘুমিয়ে যায় টেরই পায় না। খানবাড়ি খাবার টেবিলে সকলে বসে আছে, শুধু নেই আরিশা। আজকে ইউনিভার্সিটি থেকে আসতে বিকাল হবে তার। তাহসিন এসে বসেছে আরিয়ানের পাশে। আরিয়ান তখন তাহসিনকে বলে পরি তো একটা কথা শুনছে না, আমি বলে আসলাম খেতে আসতে, এখন আসেনি। সাহস কত দেখেছিস, এমন করলে আমার হাত থেকে বাঁচাতে পারবি না বলে দিলাম। আরিয়ানের এমন রাগ করার দেখে তাহসিন বলে ভাইয়া তুমি বসো, আমি ডেকে আসি। তাহসিনকে চেয়ার থেকে উঠতে দেখে ফিরোজ খান জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ না খেয়ে? পুরীকে ডাকতে যাচ্ছি বড় আব্বু। পুরীর কথা শুনে ফিরোজ খানের কিছু বলে না। তাহসিন দোতলায় চলে যায়, পুরী ঘরের সামনে দাঁড়িয়ে ওর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ পায় না। না পেরে পর্দা সরে রুমে ঢোকে পুরী ঘুমাচ্ছে। তাহসিন আস্তে আস্তে পুরীকে ডাকতে থাকে পুরী, এই পুরী উঠ, খাবার টেবিলে সবাই খাচ্ছে, উঠ। তাহসিনের কথা শুনে পুরী ঘুমের মধ্যে বলে আমি খাবো না, যাও। তাহসিন তখন বলে আরিয়ান ভাই ডাকছে, তোকে চল না হলে রুমে মাইর দিবে। আরিয়ানের নাম পুরী কানে কর্ণকুত আঘাত করতে পুরী ধরপুরি উঠে বসে। পুরী এই অবস্থা দেখে তাহসিন হাসতে হাসতে বলে কি ব্যাপার, তুই তো দেখছিস আরিয়ান ভাইকে আজরাইলের মতো ভয় পাচ্ছিস। তাহসিন হাসতে দেখে পুরী বলে হাসবি না, আমি মোটেও ভয় পাচ্ছি না, শুধু ভয় পাই আরিয়ান ভাইয়ের মায়েরকে। ওই তো একই কথা, এখন চল তুই যা ভাই, আমি আসি, চোখে মুখে পানি দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কথাটা বলে তাহসিন চলে গেল। পরে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দেয়, তারপর ওড়নাটা গায়ে দিয়ে নিচে চলে যায়। পুরী ডাইনিং টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসে। এখন তারা সোজাসুজি আরিয়ান নেই, কারণ আরিয়ান সোজাসুজি চেয়ারে পুরী সেজো মামা, তার পাশে পুরী বসে। পুরীকে দেখে ফিরোজ খান জিজ্ঞেস করে তোমার দেরি হলো কেন পুরীমা? পুরী বলে গোসল করে এসে শুয়েছিলাম আর ঘুমিয়ে এসেছিল, তাই দেরি হয়ে গেল মামা। মুনতাহিনা বেগম পুরীকে খাবার সার্ভ করে দিচ্ছে, পুরী মাথা নিচু করে খাচ্ছে, আবার মাঝে মাঝে আরিয়ানকে দেখছে। আরিয়ান এর মধ্যে একবার তাকালো না দেখে পুরী মন খারাপ হয়ে গেল। তার মানে আরিয়ান ভাই আমাকে পাত্তা দেয় না, শুধু আমি ওনাকে দেখে পাগল হয়েছি। আগে ঠিকই বলেছিল এসব বাদ দিতে। নিজের মনে মনে এসব ভাবছে আর প্লেটে খাবার নাড়াচাড়া করছে। কি মনে হতে আবারও আরিয়ানের দিকে তাকায় পুরী। এবার দেখে আরিয়ান তার প্লেটের দিকে তাকিয়ে আছে, আরিয়ান ভাই তাকিয়ে আছে, এইটা একটা খুশির কারণ, কিন্তু সে খাচ্ছে না। এটা মনে পড়তে খাওয়া মনোযোগ দিল। ফিরোজ খান তখন সবার উদ্দেশ্য বলে আগামীকাল আরিশার হুবু শ্বশুর বাড়ি থেকে কয়েকজন আসবে বিয়ের ডেট ফিক্স করতে। আরিয়ানের আসার অপেক্ষায় ছিল, এখন আরিয়ান এসেছে শুনে আর দেরি করতে চাচ্ছে না। তোমরা সবাই কালকে বাড়িতে থাকবে, আরিয়ান তুমি বাড়িতেই থাকবে, কোথাও যেন না যাও। আর তোমার মামা বাড়ি থেকে সবাই আসবে। আরিয়ান তার বাবার কথা শুনে বলে ঠিক আছে থাকবো। ফিরোজ খানের মেজো ভাই জুনায়েদ খান তখন বলে বিয়ের ডেট ফিক্স হলে তোমরা সবাই শপিং শুরু করে দিবে, তোমাদের কত অনুষ্ঠান এখন। তালহা, তাসনিয়া, পরি, তাহসিন, আরিয়ান তোমরা মিলে সবাই এঙ্গেজ করবে। মেজো মামার কথা শুনে পরি বলে মেহেন্দি অনুষ্ঠান হবে তো মামা, সবাই মিলে মেহেন্দি দিব, নাচবো গাইবো। পরি কথা শুনে জুনায়েদ খান বলেন তোরা যা যা করবি করিস, খান বংশের প্রথম মেয়ের বিয়ে, অনুষ্ঠান তো অনেক হবেই। আরিশার বিয়েটা হয়ে গেলে তো আরিয়ান ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে।
আরিয়ানের বিয়ের কথা শুনে পরীর মুখে হাসি মিলিয়ে গেল। বৃষ্টি হওয়ার আগে যেমন আকাশে মেঘ, পুরো আকাশ কালো হয়ে যায়, পরীর মুখটা এখন তেমন। আকাশে বৃষ্টি ঝরে পড়লে মেঘ কেটে যায়, কিন্তু পরীর মনে মেঘ কাটবে কিভাবে? কান্না করতে ইচ্ছা করলেও সবার সামনে তো আর কান্না করা যাবে না। প্লেটে অবশিষ্ট খাবারগুলো আর গলা দিয়ে নামছে না। এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কেউ পরীকে খেয়াল করে। আরিয়ান মনে মনে একটি হ্যাপি হয় পরী ফিলিংসটা বুঝতে পেরে, কিন্তু পরী মনে কালো মেঘ কাটাতে আরিয়ান মোট বলে ওঠে, আমার বিয়ের সাথে নিয়ে আর 3 থেকে 4 বছর পরে ভেবো, আমি বিয়ে করছি না আপাতত। আরিয়ানের কথা শুনে পরী আরিয়ানের দিকে তাকিয়ে বলে। পরী চেহারায় সে বিষণ্ণতা ছিল না, এই মুহূর্তে দূর হয়েছে আরিয়ানের একটি মাত্র কথায়। পরী চোখে মুখে একটা আনন্দের ঝিলিক দিচ্ছে। পরী তাকিয়ে আছে দেখে আরিয়ান বলে, কি ব্যাপার পরী, তোর প্লেটে খাবার সেইভাবে আছে কেন? ভাতগুলো তো শুকিয়ে আবার চাল হয়ে যাবে, আম্মু পরীকে আবার ভাত দাও। আরিয়ানের কথা শুনে পরী বলে, আর ভাত দিবেন না বড় মামি, এগুলো খেয়ে নিচ্ছি ভাইয়া। কিন্তু আরিয়ান পরীর কথা শুনে ভাত তুলে দেয়। অগত্য পরীকে সব খেতেই হয়, না হলে তো মায়ের পড়বে। আরিয়ান ভাইয়া তো ইশারাই করছে। সকলে খাওয়া শেষ করে যার যার ঘরে চলে যায়। ততক্ষণে তালহা, তাসনি আর প্রেরণা স্কুল থেকে চলে এসেছে। মেজো আর সেজো মামি ওদেরকে খাওয়াচ্ছে। পরী সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে উঠছিল, উপরে উঠতে দেখতে পাই আরিয়ানের ঘরে বাইরে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। অনেক হেসে হেসে কথা বলছে দেখে পরী একটু থমকে দাঁড়ায় আর ভাবে, আরিয়ান ভাই আবার হাসতেও পারে, আগে তো হাসতে দেখিনি। আমার সাথে কথা বলতে আসলে তো এমন মনে মুখে নিম পাতা চিবাই চিবাই এসেছে। নিজের ভাবনা বাদ দিয়ে শোনার যা বোঝার চেষ্টা করে আরিয়ান ভাই কার সাথে কি কথা বলছে তেমন কিছু বুঝতে পারে না, শুধু এটুকুই শুনতে পাই আরিয়ান ভাই কাউকে বলছে, চিন্তা করো না, আমি আছি তো, আমি বুঝিয়ে বলবো। আর কিছুদিন পরে তো আসছো, তখন বিষয়টা ঠিক করব। কি ঠিক করবে, কে আসবে, কখন যে পড়ে এমন ভাবছে, এটা আবার আরিয়ান ভাইয়ের গার্লফ্রেন্ড না তো? আঁকি বেশ জোরে চিৎকার দিয়ে বলে ওঠে, কি পাগল তুই? আখির কথা জোর বেশি হয়ে যাওয়ার কারণে আশেপাশে স্টুডেন্টরা সবাই তাকিয়ে থাকে। পরী আখিকে থামতে বলে আর বলে, চিল্লাস না প্লিজ। পরীর কথা শুনে আখি চুপ করে আস্তে আস্তে বলে, তুই না সবসময় বলিস যে আরিয়ান ভাই দুই চোখে তোকে দেখতে পারিস না, তোকে ছোট বিষয় নিয়ে মার দিত, তাই এখন কিভাবে ক্রাশ খাইলি ভাই, বুঝা আমারে। পরী আখির কথা শুনে মাথায় হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, সেই আরিয়ান ভাইয়া আর এই আরিয়ান ভাইয়া কোনো মিল নাই রে, কি সুন্দর হ্যান্ডসাম টল স্বপ্নের পুরুষ। ওদের কথার মাঝে ক্লাসরুমে স্যার চলে আসে। আরিয়ান ভাইয়ের টপিক বাদ দিয়ে পরীক্ষায় মন দেয় পরী ও আখি। পরীক্ষা দিয়ে বের হয় 11:30-এ। বের হয়ে আখি পরীকে বলে, সামনে অ্যাডমিশন পরীক্ষা, এইসব ক্রাশ টাশ ফেরে ঝেড়ে ফেলে পড়ায় মন দে। আমরা তো প্রমিস করেছিলাম কোথাও চান্স পাওয়ার আগে আমরা কোনো রিলেশনে জড়াবো না, তোর মনে নেই? পরী তখন ভাবভঙ্গিতে বলে, সবই মনে আছে রে, কিন্তু ভালো লাগে কি করব। আচ্ছা আখি, আমি কি দেখতে সুন্দর না? তোর নাম পরী, তুই দেখতেও পরী, এতে আবার সন্দেহ কই? নাকি ঢং করছিস? ঢং না, তাহলে ট্রাই করে দেখি একবার আরিয়ান ভাই আমাকে পছন্দ করি কিনা। আখি তখন পরীর উপর রাগ করে বলে, যা করবি কর, কিন্তু আমি নেই, আমার কাছে এসে আবার কান্নাকাটি করতে পারবি না বলে দিলাম। আখির কথা শেষ হতে পরীর গাড়ি এসে থামে। পরীকে গাড়ি উঠিয়ে দিয়ে আখি নিজের বাড়িতে চলে যায়। পুরো রাস্তা গাড়িতে বসে আখির বলা কথা আর আরিয়ান ভাইয়ের কথা ভাবতে থাকে। জীবনে প্রথম কোনো ছেলেকে এত ভালো লাগলো, কিন্তু পরী মনে হচ্ছে প্রেম হওয়ার আগে ব্রেকআপ হয়ে যাবে। এসব ভাবতেই বাড়িতে এসে পৌঁছায় পরী। গাড়ি থেকে নেমে অলস ভঙ্গিতে ধীরে সুস্থে বাড়ির ভিতরে আসে পরী। সোফার উপর ব্যাগটা রেখে রান্নাঘরের দিকে যায়। তখন রান্না করেছিল জোহরা বেগম আর সেলিনা বেগম। সেলিনা বেগম পরীর ছোট মামি, খুব কমই ঘর থেকে বের হন। যখন বাড়ির পুরুষ সদস্যরা থাকে না তখন বের হয়ে টুকটাক কাজ করেন। বাকি সময় নিজের ঘরে ছেলে আরাফ ওকে নিয়ে আর ইবাদত করায় কেটে যায়। পরীর ছোট মামা একটা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে সেলিনা বেগম এমন হয়েছেন। মেজো মামিকে রান্না করতে দেখে পরী সেলিনা বেগমকে জিজ্ঞেস করে, ছোট মামি বড় মামি কোথায়? সেলিনা বেগম পরীকে দেখে একটু হাসি মুখে বলে, বড় আপার মাজার ব্যথা একটু বেড়েছে তাই ঘরে, সেজো আপা মলম মালিশ করে দিচ্ছে। সেলিনা বেগমের কথা শোনার পরই এক গ্লাস পানি নিয়ে বলে, আজকে কয়েকদিন তো রেস্ট নিচ্ছে না, এই কারণে ব্যথাটা বেশি হয়েছে। জোহরা বেগম তখন রান্না করতে করতে বলেন, সামনে তোর মামির আরো কত কাজ, মেয়ে বিয়ে বলে কথা, তখন কত কাজ বলতো? মেজো মামির কথা শুনে পরী চিন্তা করে, আসলেই তো সামনে তো এই বাড়ির বিয়ে, আর খান বাড়ির বিয়ে মানে এলাহি কাণ্ড, শেষ হবে পরী আর কি। তাহসিন ভাইয়া তো পাহারা দেবে বসে বসে, যেন কোনো আনন্দ করতে না পারি। এখন তো আরো একজন যুক্ত হয়েছে, আরিয়ান ভাইয়া। আরিয়ানের কথা মনে পড়তে পরী জিজ্ঞাসা করে, তাহসিন ভাইয়া কি বাড়িতে আছে? তাহসিন ভাইয়া খোঁজ পেলে আরিয়ান ভাইয়ার খোঁজ পরী পাবে, কারণ সকালে একসাথে বের হয়েছিল বলে। পরী প্রশ্ন শুনে জোহরা বেগম বলে, তাহসিন আর আরিয়ান দুপুরে খেতে আসবে, গতকাল তো দুপুরে আরিয়ান বাড়িতে ছিল না, তাই তোর বড় মামি আগে থেকে ফোন দিয়েছে আরিয়ানকে। পরী আর তেমন কিছু বলে না, শুধু আচ্ছা বলে দাঁড়িয়ে থাকে। সেলিনা বেগম একটা বাটিতে কিছু ফল কেটে পরীকে খেতে দেয়। পরী ফলের বাটিটা নিয়ে সোফায় বসে খেতে থাকে। এই সময় বাড়ি একদম ফাঁকা। বড় মামা, মেজু মামা আর সেজু মামা সবাই অফিসে, আরিশা আপু ভার্সিটিতে, তালহা, তাহসিনা আর প্রেরণা সবাই স্কুলে। সবার আসতে আসতে সেই দুপুর 2:30। অল্প কিছু ফল খেয়ে বাটিতে রান্নাঘরে রেখে এসে নিজের ঘরের দিকে যেতে থাকে পরী।
দোতলায় উঠে আরিয়ানের ঘড়ির দিকে নজর যায় পরীর। এই ঘরে আজকে কত বছর সে যায়নি, আরিয়ান বাড়িতে নেই। তাই ঘরে পর্দা একটু সরিয়ে দিয়ে উকি দিয়ে ভিতরটা দেখে নেয়। পরীর কাছে মনে হচ্ছে পুরো ঘরে আরিয়ান ভাইয়ের গায়ে সেই মেনলিন স্মেলটা। হঠাৎ আজানের শব্দ শুনে আরিয়ানের ঘরের সামনে থেকে নিজের ঘরে চলে যায়। ঘরে এসে ব্যাগপত্র রেখে ঘড়িটা খুলে রেখে আলমারির কাছে যায় জামা কাপড় বের করতে। আলমারি খুলতে আবার সেই মস্তিষ্ক নড়িয়ে দেওয়া স্মেলটা পায় পরি। তখন দেখতে পায় সকালে আরিয়ানের দেওয়া সেই টি শার্টটা বের করে নাকের কাছে নিয়ে আবারও সেই মেনলি স্মেলটা নিতে থাকে পরি তখন নিজে নিজেই বলতে থাকে, আপনার তীব্র মেনলি স্মেলটা আমাকে পাগল বানিয়ে দিচ্ছে আরিয়ান ভাইয়া। আখির কথা মতো ভেবেছিলাম আপনাকে নিয়ে আর ভাববো না, কিন্তু কিছুই তো পারছি না। আমার মস্তিষ্কে নিউরনে আরিয়ান ভাইয়া চলছে। কিছুক্ষণ টি শার্ট নিয়ে দাঁড়িয়ে থাকে পরি, তারপর টি শার্টটা আগের জায়গায় ভাঁজ করে রেখে দেয়। নিজের জামা কাপড় বের করে গোসল করতে যায়। প্রায় 40-45 মিনিট পরে গোসল করে মাথায় টাওয়াল নিয়ে পিছিয়ে ওয়াশরুম থেকে বের হয় পরি। ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালে জড়ানো চুলগুলো আস্তে আস্তে খুলতে থাকে। কোমরে ছড়ানো পরির চুল, আর গুনগুন করে গান গাইতে থাকে, ভালো লাগে তোমাকে কাছাকাছি ফেলে, ভালোবাসে তুমি কাছাকাছি এলে। অন্য তখন চোখের ধরন, অন্যরকম পায়ের চলন, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমিষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। হঠাৎ করে পরি খেয়াল করে ওর নাকে সেই পরিচিত স্মেলটা পাচ্ছে। তখনই শুনতে পায় পুরুষালী কণ্ঠকে বলছে, কাকে তো ভালো লাগে শুনি, কে সেই হতচ্ছাড়া। তখনই পরি খাটের দিকে তাকিয়ে দেখে আরিয়ান এসে বসে আছে। আরিয়ানকে দেখে পরি বলে, আরিয়ান ভাই আপনি? আরিয়ান তখন খাট থেকে উঠে দাঁড়িয়ে দু হাত পকেটে রেখে দাঁড়িয়ে দোতলার মতো করছিস কেন? আর কি গান গাইছিলি? সে কে ছেলে শুনি? আরিয়ানের কথা শুনে পরির দৃষ্টি মেঝের দিকে, মনে মনে বলে, আপনাকে মনে করে তো গান গাইছিলাম, কিন্তু সত্যি এসে হাজিরটা হবেন তা তো বুঝিনি। মনের কথা মনে চেপে রেখে পরি বলে, কেউ না ভাইয়া, এমনি গানটা ভালো লাগে তাই গাইছিলাম। পরি আরিয়ানের দিকে না তাকে কথা বলছিল, কিন্তু আরিয়ানের দৃষ্টি পরিতে নিবিবদ্ধ। শুভ্র রঙের জামা পরে পরি নিজে শুভ্রতা ছড়াচ্ছে। গোসল করে আসার পরে আরো সিগ্ধ লাগছে। ছেড়ে রাখা ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আরিয়ান মুগ্ধ নয়নে সেটা দেখছে। আরিয়ান তখন মনে মনে ভাবে, আর কতদিন যে তোকে দূরে রাখতে হবে আমার জানা নেই হানি, আর কতদিন অপেক্ষা করলে তোকে বুকে জড়িয়ে নিতে পারবো জানি না হানি। এই মুহূর্তে আরিয়ানের মনে অবাধ্য চাগুলো নেড়ে ওঠে। মন চাইছে পরীর কাছে যেতে, ওর কপালে ভালোবাসা পরশেকে দিতে, কিন্তু এখন অনেক অপেক্ষা করতে হবে। তাই নিজের ইচ্ছা মনে চাপা দিল আরিয়ান। আরিয়ান কিছু বলতে পারছে না দেখে পরি আরিয়ানকে জিজ্ঞেস করে, কিছু বলবেন ভাইয়া? পরি কথায় আরিয়ান বলে, পড়াশোনা তো মোটেও করিস না, কি করছিস সারাদিন? আরিয়ানের কথা শুনে পরি অবাক হয়ে আরিয়ানের দিকে তাকায় আর বলে, আমি এখনো সারাদিন পড়ি, প্রায় প্রতিদিন কোচিংয়ে পরীক্ষা থাকে, ঠিকই মতো তো পড়ি। ঠিক মতো বলে নাম্বার এই অবস্থা কেন? এরকম নাম্বার পেলে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া লাগবে না। আরিয়ানের এমন কথা শুনে পরি মন খারাপ হয়ে যায়। এবার থেকে আর কম নাম্বার হবে না, মন দিয়ে পড়বে। পরি মন খারাপ করেছে বুঝতে পেরে আরিয়ান বলে, কোনো বিষয়ে অসুবিধা হচ্ছে? সমস্যা হলে বল, ব্যবস্থা করব। হ্যাঁ ভাইয়া হচ্ছে তো, কোনো সাবজেক্টিভ হচ্ছে বল? হায়ার ম্যাথ। আচ্ছা ঠিক আছে, তোকে অনলাইনে ভর্তি করিয়ে দেবো। অনলাইনে পরিচিত একটা আপু পড়াই, আর ক্লাস করে যদি বুঝতে না পারিস তো জানবি, দরকার হলে আপুকে নিয়ে আসবো। আরিয়ানের মুখে এই আপুর নাম শুনে পরি মনে মনে ভাবছে, এই আপুটা আবার কে? বিদেশ থেকে দেশের মেয়েদের চেনে। ভাবনা চিন্তা বাদ দিয়ে আরিয়ানকে বলে, ঠিক আছে ভাইয়া। আরিয়ান আর কিছু না বলে চলে যাচ্ছিল, তখন আবার কি মনে করে দাঁড়িয়ে পড়ে পরি বলে, নিচে খেতে আয়। পরি উত্তর না শুনে আরিয়ান চলে যায়, আর দেখে যায় অষ্টাদশী মনের অস্থিরতা। আরিয়ান চলে যাওয়ার কিছু সময় পরে পরি পাগল করা সেই স্মেলটা চলে যায়। পরি বিছানায় এসে চুলগুলো সরিয়ে দিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, কি পারফিউম ইউজ করে আরিয়ান ভাইয়া। পারফিউমের স্মেল পাগল হয়ে যায়। শুয়ে শুয়ে আরিয়ানের কথা ভাবতে ভাবতে পরি কখন যে ঘুমিয়ে যায় টেরই পায় না। খানবাড়ি খাবার টেবিলে সকলে বসে আছে, শুধু নেই আরিশা। আজকে ইউনিভার্সিটি থেকে আসতে বিকাল হবে তার। তাহসিন এসে বসেছে আরিয়ানের পাশে। আরিয়ান তখন তাহসিনকে বলে, পরি তো একটা কথা শুনছে না, আমি বলে আসলাম খেতে আসতে, এখন আসেনি। সাহস কত দেখেছিস? এমন করলে আমার হাত থেকে বাঁচাতে পারবি না বলে দিলাম। আরিয়ানের এমন রাগ করা দেখে তাহসিন বলে, ভাইয়া তুমি বসো, আমি ডেকে আসি। তাহসিনকে চেয়ার থেকে উঠতে দেখে ফিরোজ খান জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ না খেয়ে? পরীকে ডাকতে যাচ্ছি বড় আব্বু। পরি কথা শুনে ফিরোজ খানের কিছু বলে না। তাহসিন দোতলায় চলে যায়। পরি ঘরের সামনে দাঁড়িয়ে ওর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো সারা শব্দ পায় না। না পেরে পর্দা সরিয়ে রুমে ঢোকে পরি ঘুমাচ্ছে। তাহসিন আস্তে আস্তে পরীকে ডাকতে থাকে, পরি এই পরি উঠ, খাবার টেবিলে সবাই খাচ্ছে, উঠ। তাহসিনের কথা শুনে পরি ঘুমের মধ্যে বলে, আমি খাবো না, যাও। তাহসিন তখন বলে, আরিয়ান ভাই ডাকছে তোকে, চল না হলে রুমে মাইর দিবে। আরিয়ানের নাম পরি কানে কর্ণকুত আঘাত করতে পরি ধর পরি উঠে বসে। পরি এই অবস্থা থেকে তাহসিন হাসতে হাসতে বলে, কি ব্যাপার, তুই তো দেখছিস আরিয়ান ভাইকে আজরাইলের মতো ভয় পাচ্ছিস। তাহসিন হাসতে দেখে পরি বলে, হাসবি না, আমি মোটেও ভয় পাচ্ছি না, শুধু ভয় পাই আরিয়ান ভাইয়ের মায়েরকে। ওই তো একই কথা, এখন চল। তুই যা ভাই, আমি আসি, চোখে মুখে পানি দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়।
কথাটা বলে তাহসিন চলে গেল। পরি বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দেয়, তারপর ওড়নাটা গায়ে দিয়ে নিচে চলে যায়। পুরি ডাইনিং টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসে। এখন তারা সোজাসুজি আরিয়ান নেই, কারণ আরিয়ান সোজাসুজি চেয়ারে পুরি সেজো মামা। তার পাশে পুরি বসে। পুরীকে দেখে ফিরোজ খান জিজ্ঞেস করে, তোমার দেরি হলো কেন পুরিমা? পুরি বলে, গোসল করে এসে শুয়েছিলাম আর ঘুমিয়ে এসেছিল, তাই দেরি হয়ে গেল মামা। মুনতাহিনা বেগম পুরীকে খাবার সার্ভ করে দিচ্ছে। পুরি মাথা নিচু করে খাচ্ছে, আবার মাঝে মাঝে আরিয়ানকে দেখছে। আরিয়ান এর মধ্যে একবার তাকালো না দেখে পুরি মন খারাপ হয়ে গেল। তার মানে আরিয়ান ভাই আমাকে পাত্তা দেয় না, শুধু আমি ওনাকে দেখে পাগল হয়েছি? আগে ঠিকই বলেছিল এসব বাদ দিতে। নিজের মনে মনে এসব ভাবছে আর প্লেটে খাবার নাড়াচাড়া করছে। কি মনে হতে আবারও আরিয়ানের দিকে তাকায় পুরি। এবার দেখে আরিয়ান তার প্লেটের দিকে তাকিয়ে আছে। আরিয়ান ভাই তাকিয়ে আছে, এইটা একটা খুশির কারণ, কিন্তু সে খাচ্ছে না। এইটা মনে পড়তে খাওয়া মনোযোগ দিল। ফিরোজ খান তখন সবার উদ্দেশ্য বলে, আগামীকাল আরিশার হবু শ্বশুর বাড়ি থেকে কয়েকজন আসবে বিয়ের ডেট ফিক্স করতে। আরিয়ানের আসার অপেক্ষায় ছিল। এখন আরিয়ান এসেছে শুনে আর দেরি করতে চাচ্ছে না। তোমরা সবাই কালকে বাড়িতে থাকবে। আরিয়ান তুমি বাড়িতেই থাকবে, কোথাও যেন না যাও। আর তোমার মামা বাড়ি থেকে সবাই আসবে। আরিয়ান তার বাবার কথা শুনে বলে, ঠিক আছে থাকবো। ফিরোজ খানের মেজো ভাই জুনায়েদ খান তখন বলে, বিয়ের ডেট ফিক্স হলে তোমরা সবাই শপিং শুরু করে দিবে। তোমাদের কত অনুষ্ঠান এখন? তালহা, তাসনিয়া, পরি, তাহসিন, আরিয়ান তোমরা মিলে সবাই এঙ্গেজ করবে। মেজো মামার কথা শুনে পরি বলে, মেহেন্দি অনুষ্ঠান হবে তো মামা, সবাই মিলে মেহেন্দি দিব, নাচবো গাইবো। পরি কথা শুনে জুনায়েদ খান বলেন, তোরা যা যা করবি করিস, খান বংশের প্রথম মেয়ের বিয়ে, অনুষ্ঠান তো অনেক হবেই। আরিশার বিয়েটা হয়ে গেলে তো আরিয়ান ভাইয়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। আরিয়ানের বিয়ের কথা শুনে পরির মুখে হাসি মিলিয়ে গেল। বৃষ্টি হওয়ার আগে যেমন আকাশে মেঘ, পুরো আকাশ কালো হয়ে যায়, পরির মুখটা এখন তেমন। আকাশে বৃষ্টি ঝরে পড়লে মেঘ কেটে যায়, কিন্তু পরির মনে মেঘ কাটবে কিভাবে? কান্না করতে ইচ্ছা করলেও সবার সামনে তো আর কান্না করা যাবে না। প্লেটে অবশিষ্ট খাবারগুলো আর গলা দিয়ে নামছে না। এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কেউ পরিকে খেয়াল করে। আরিয়ান মনে মনে একটি হ্যাপি হয় পরি ফিলিংসটা বুঝতে পেরে, কিন্তু পরি মনে কালো মেঘ কাটাতে আরিয়ান মোট বলে ওঠে, আমার বিয়ের সাথে নিয়ে আর 3 থেকে 4 বছর পরে ভেবো, আমি বিয়ে করছি না আপাতত। আরিয়ানের কথা শুনে পরি আরিয়ানের দিকে তাকিয়ে বলে, পরি চেহারা সে বিষণ্ণতা ছিল না, এই মুহূর্তে দূর হয়েছে আরিয়ানের একটি মাত্র কথায়। পরি চোখে মুখে একটা আনন্দের ঝিলিক দিচ্ছে। পরি তাকিয়ে আছে দেখে আরিয়ান বলে, কি ব্যাপার পরি, তোর প্লেটে খাবার সেইভাবে আছে কেন? ভাতগুলো তো শুকিয়ে আবার চাল হয়ে যাবে, আম্মু পরিকে আবার ভাত দাও। আরিয়ানের কথা শুনে পরি বলে, আর ভাত দিবেন না বড় মামি, এগুলো খেয়ে নিচ্ছি ভাইয়া। কিন্তু আরিয়ান পরি কথা শুনে ভাত তুলে দেয়। অগত্য পরীকে সব খেতেই হয়, না হলে তো মায়ের পড়বে। আরিয়ান ভাইয়া তো ইশারাই করছে। সকলে খাওয়া শেষ করে যার যার ঘরে চলে যায়। ততক্ষণে তালহা, তাসনিয়া আর প্রেরণা স্কুল থেকে চলে এসেছে। মেজো আর সেজো মামি ওদেরকে খাওয়াচ্ছে। পুরি সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে উঠছিল, উপরে উঠতে দেখতে পাই আরিয়ানা ঘরে বাইরে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে। অনেক হেসে হেসে কথা বলছে দেখে পুরি একটু থমকে দাঁড়ায় আর ভাবে, আরিয়ান ভাই আবার হাসতেও পারে, আগে তো হাসতে দেখিনি। আমার সাথে কথা বলতে আসলে তো এমন মনে মুখে নিম পাতা চিবাই চিবাই এসেছে। নিজের ভাবনা বাদ দিয়ে শোনার যা বোঝার চেষ্টা করে আরিয়ান ভাই কার সাথে কি কথা বলছে। তেমন কিছু বুঝতে পারে না, শুধু এটুকুই শুনতে পাই আরিয়ান ভাই কাউকে বলছে, চিন্তা করো না, আমি আছি তো, আমি বুঝিয়ে বলবো। আর কিছুদিন পরে তো আসছো, তখন বিষয়টা ঠিক করব। কি ঠিক করবে, কে আসবে, কখন যে পুরি এমন ভাবছে, এটা আবার আরিয়ান ভাইয়ের গার্লফ্রেন্ড না তো? ইস, পুরি এসব ভাবতে নেই ক্রাশকে নিয়ে। নিজের মনকে নিজে বলতে থাকে পুরি। তখন আরিয়ান ফোন রেখে দেখে পুরি দাঁড়িয়ে আছে। পুরীকে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান জিজ্ঞেস করে, কিছু বলবি? পুরি তখন সাহস নিয়ে বলে দেয়, কে আসবে কিছুদিন পর, কিসের চিন্তা না করতে বলছেন। চলবে, গল্পটি কেমন হয়েছে সবাই একটু জানিয়ে যাবেন। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী পার্টও এই চ্যানেলেই পাবেন। Capturing the revival point.
Help me!